বরাবর ভাসুরের ফুলশয্যা খাটে বউ সেজে বসে আছি আমি। হাত পা ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার পায়ের জুতার শব্দে আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। বিয়ে মানুষের হয়, কিন্তু আমার মতো এমন বিয়ে হয়তো কারোই হয়নি। নির্ঝর মানে আপুর ভাসুর যত এগিয়ে আসছে, বুকের মাঝের উথাল পাথাল তত বেড়ে চলেছে, সাথে ভয়টাও। কি করা উচিত আমার? আমার ইচ্ছে হচ্ছে এক ছোটে দৌড়ে দিই আমি। দেখতে দেখতে সময় চলে এলো। নির্ঝর এখন রুমে। আমি স্পষ্ট বুঝতে পারছি সে রুমের দরজা বন্ধ করছে। বুকের মাঝে এবার ঝড় শুরু হয়েছে। ধীর গতিতে নির্ঝর আমার দিকে এগিয়ে আসছে। ও আমার ঘুমটা তুললে সব শেষ। আমিও শেষ, আমার অন্তরাত্মাও শেষ। হুট করে অনুভব হলো কেউ আমার গলা ভীষণ জোরে চেপে ধরেছে। এতটা সময় চোখ বন্ধ ছিল, কিন্তু দম আটকে আসায় জলদি চোখটা খুলে নির্ঝরের লাল বর্ণের চোখ দুটো দেখতে পেলাম আমি। রাগে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। এদিকে আমার দম যায় যায় অবস্থা। আমি হাত দিয়ে তার হাতটা ছাড়াতে যাব, তখন সে আমার আরো শক্ত করে চেপে ধরলো। তুই একটা বার তোর বড় বোনের কথা ভাবলি না? এতটা স্বার্থপর হলি তুই? নিজের বড় বোনের ভাসুরকে বিয়ে করে নিলি। আরে কত মিনতি করেছিলাম তোর কাছে আমি বিয়ে করব না। আমি তোকে বলেছিলাম এই বিয়ে করলে আমি তোর জীবন নরক বানিয়ে দেব। তুই শুনলি না, বিয়েটা তুই করে নিলি। এক নাগারে কথাগুলো বলে আমার গলাটা ছেড়ে দিল সে। আমি ছাড়া পেয়ে ভীষণ শুকনো কাশি দিতে লাগলাম। দম আটকে আসছে আমার, পানির প্রয়োজন। নির্ঝর সামনে থেকে আমার এই অবস্থা দেখে আমার মুখে পাশে থাকা পানির জগটা থেকে সব পানি ঢেলে দিল। হঠাৎ এভাবে নাকে মুখে পানি যাওয়াতে বেশি দম আটকে আসছে আমার। আমি উঠতে যেয়ে বাধা পেলাম। নির্ঝর তার সমস্ত শক্তি দিয়ে আমায় চেপে ধরেছে বিছানার সাথে। আমি জানতাম নির্ঝরের ব্যবহার এমনটাই হবে, কিন্তু আমিও যে নিরুপায় ছিলাম। ও কি কখনো আসল সত্যটা জানতে চাইবে না? ও কি সারা জীবন আমায় ভুল বুঝবে? আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্ঝর আমার থেকে সরে এসে আমার টেনে দাঁড় করায় শোয়া থেকে, এবং আমায় বলে, এভাবে ভেজে অবস্থায় আজ এখানে সারাটা দাঁড়িয়ে থাকবে। তোকে আমি মেনে নেব না। তোর যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মর। কথাটা বলে নির্ঝর বিছানায় ছায়ার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। এদিকে ছায়া কাঁদতে আছে। কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ে। আমি কি করেছি? কার জন্যে করেছি? আপনার জন্যেই তো। কেউ আমার কথাটা ভাবে না, সবাই স্বার্থ নিয়েই চললো। আমাকে এই নরকে ফেলে দিল। 5 দিন আগের কথা। আমাদের পরিবারে 4 জন মানুষ। আমরা, আমি, বড় আপু, তপা, মা আর বাবা। তপা আপু নীরব ভাইয়াকে ভালোবেসে ওদের বিয়েটা হবে ঠিক হবার পর নীরব ভাইয়ার মা আমাকে তার বড় ছেলের বউ হিসেবে চেয়েছিল। নীরব চৌধুরী আর নির্ঝর চৌধুরী দুজন ভাই। নির্ঝর পেশায় ডক্টর এবং নীরব পেশায় ইঞ্জিনিয়ার। নির্ঝর ভাইয়ের প্রতি আমি একটু দুর্বল অনেক আগে থেকেই, তাই আমিও রাজি হই। কিন্তু বিয়ের আগের দিন নির্ঝর এসে আমায় খুব করে রিকোয়েস্ট করে যেন এই বিয়েটা না করি। আমি ওনার কথা রাজি হয়ে যাই। এটা বেমানান দেখায় যদিও বড় আপুর ভাসুরের সাথে বিয়ে, কিন্তু তাও আমার পরিবার আর নির্ঝরের পরিবার উভয়ের সম্মতিতেই আমাদের বিয়েটা ঠিক হয়। নির্ঝর বেরোতেই আমি মাকে বলি, আমি এই বিয়ে করতে চাই না মা। আর তারপর যেটা হলো সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি কখনো ভাবিনি আমার সামনে এইভাবে এরকম একটা সত্যি আসবে আর আমাকে এই বিয়েটা করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে আমি দেয়াল ঠেসে এক কোণে চুপচাপ বসে রইলাম। জীবনে একটা খুব বড় মোড় নিয়ে এসেছে আমার। যাকে এতটা ভালোবেসে এসেছি সে আমার জীবন সঙ্গী হলো তো, কিন্তু শত্রু হিসেবে। নির্ঝর আমার সত্যিই কখনো মেনে নেবে না, আর আমি কখনোই সুখী হব না। আমার জীবনের সুখ পাখিগুলো উড়াল দিয়েছে। আমার কিছুই করার নেই, শুধু চোখ মেলে দেখা ছাড়া। শুধু একটাই কথাই ভাবা, ইস, যদি ওকে একটাবার বলতে পারতাম, শুধু একটাবার চিৎকার করে, নির্ঝর আমি কেন এইগুলো করেছি। সারাটা রাত চোখের পানিগুলো দুটো গাল বেয়ে পড়েছে আমার টপ টপ করে। শেষ রাতের দিকে হালকা ঝিমিয়ে পড়েছিলাম, কিন্তু অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো ফুলে গেছে, তাই চোখ খুলে তাকালাম আমি। কি ভীষণ যন্ত্রণা! ফজরের আজান দিল, শুনলাম আমি। উঠে ওয়াশরুমে চলে এলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার অবস্থা কি থেকে কি হয়েছে নিজেকে দেখে নিজেরই বড্ড করুণা হচ্ছে আমার। গোসল করে অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে তাকিয়ে দেখি নির্ঝর উঠে খাটের নিচে পা ঝুলিয়ে বসে আছে। কিছুই বললাম না। তাকে দেখে জায়নামাজটা তার জায়গায় রেখে বেরিয়ে আসতে গেলে বাধা পেলাম। কেউ পেছন থেকে হাত ধরে রেখেছে। আমি পেছনে তাকালাম অবাক হয়ে। কোথায় যাচ্ছ? জি বাইরে। না, যাবে না। কথাটা বলে আমায় টেনে নিয়ে বিছানায় বসালো। আমি তার দিকে আপাতত অবাক দৃষ্টি নিক্ষেপ করেছি। সে আমার চোখের নিচে একটা মলম লাগিয়ে দিল এবং একটা ড্রপ দিল চোখে। হালকা জ্বালা করছে আমার চোখ, কিন্তু
কিছু সময় পর শান্তি পেলাম এবং অটোমেটিক ঘুম চলে এলো। ছায়াকে ঘুমাতে দেখে নির্ঝর শান্তভাবে কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা, খাবার টেবিলে সবাই বসে। এমন সময় নির্ঝর আর ছায়া নামলো ওপর থেকে, খুব সুন্দর পরিপাটিভাবে, যেন ওদের মতো বিবাহিত দম্পতির দেখা মেলা খুবই মুশকিল। নিচে নেমে সবার সাথে নির্ঝর হেসে হেসে কথা বলছে, যেন নির্ঝরের থেকে খুশি ব্যক্তি দুনিয়াতে নেই। নির্ঝরের এই রূপ দেখে ছায়া অনেক অবাক হচ্ছে। ছায়া, খাবার সেরে তৈরি হয়ে নাও, নির্ঝরের সাথে কলেজ যাবে। রেহেনা বেগম নির্ঝরের মা। ছায়া শাশুড়ি মায়ের দিক কথায় এক গাল হাসি দেয়। ছায়া ভেবেছিল ওর কপালে হয়তো এই ইন্টার পর্যন্তই পড়ালেখা আছে। নির্ঝরের এই অবস্থা তাতে কিছুই আশা করেনি ছায়া, কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে বেশ খুশি হচ্ছে ছায়া। খাবার শেষ করে ওপরে গিয়ে কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নির্ঝরের সাথে বেরিয়ে যায় ছায়া। গাড়িতে নির্ঝর একটা কথাই বলে, আমার মা বাবা যেন কখনো একটা বারের জন্য আন্দাজ করতে না পারে তোমার সাথে আমার সম্পর্ক ভালো নেই। ভীষণ রাগী হয়ে কথাটা বলে। আমি মাথা নিচু করে শুধু শুনি, হ্যাঁ না উত্তর দেবার ইচ্ছে নেই আমার। নিজেকে কেমন ফ্যাকাশে মনে হয়, রঙগুলো মুছে গেছে। দেখতে দেখতে কলেজে পৌঁছে গেলাম আমি। গাড়ি থেকে নামতে নির্ঝর আমার দিকে তাকিয়ে বলল, নিতে আসবো। এখান থেকে আমি না আসলে নড়লে খবর আছে। আমি চুপচাপ মাথা নাড়িয়ে ঘরে চলে এলাম। নির্ঝর চলে গেলেও তার গন্তব্যে। আমি কলেজে পৌঁছে ছাতাটা মেলে ক্লাসের দিকে অগ্রসর হলাম। আমি কলেজ ক্যাম্পাসে পৌঁছাতে সবাই আমায় ঘিরে ধরলো। কি রে ছায়া, তুই তো আমার ড্রিম বয়কে বিয়ে করে নিলি, ডক্টর নির্ঝর চৌধুরী। তুই জানিস আমার কতদিনের স্বপ্ন তার সাথে সেলফি নিব। আজ পর্যন্ত একটা সেলফি নিতে পারলাম না, আর তুই তার বউ হয়ে গেলি। অথই আর কিছু বলার আছে? ওমা, তুই এত রাগছিস কেন রে? আমি রাখছি না, তবে আর কিছু বলার না থাকলে আমায় জ্বালাস না প্লিজ। এটা কলেজ, ক্লাস করতে দে। কথাটা বলে অথইকে পাশ কাটিয়ে চলে এলাম। ক্লাসরুমে বসতেই রুহি এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি রে মিরিজান, উদাস কেন এত? কই? কই মানে? আমি দেখতে পাচ্ছি তো। ধুর, ভালো লাগে না। কি হয়েছে? তোর থেকে তো কখনো কিছু লুকাই না, তুই তো জানিস সবটাই, তাই না? জানি তো। কি হয়েছে বল। চল আমতলায়। আচ্ছা চল। রুহি আর ছায়া ওদের কলেজের পুরানো আম গাছের তলায় বসল। শোন। ছায়া বলতে শুরু করলো ওর বিয়ের গল্প। এইদিকে স্যার, আমাদের সামনেই মস্ত বিপদ অপেক্ষা করছে। মাথা নিচু করে নির্ঝরের সামনে কথাটা বলল তার গার্ড। তার মানে কাজটা আজও হয়নি। ধরেই ফেলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে। নির্ঝর রেগে তার সামনের টেবিলটা উল্টে ফেলে দিলে আর বিকট কাঁচ ভাঙ্গার শব্দ হলো। শেষ মুহূর্তে শুনতে শুনতে আজ 5 মাস পর্যন্ত আমি ক্লান্ত। তুমি ভুলে যাচ্ছ এখন আমি একা নই। আমার সাথে ছায়ার জীবনটা বিপদের মধ্যে। তুমি কি করে এতটা কেয়ারলেস হতে পারো? স্যার সরি স্যার, কি করব, ওরা ভীষণ চালাক আর শক্তিশালী বটে। ডক্টর নির্ঝর নিজের রূপে আসলে ওরা বুঝবে ওরা ওদের বাপের উপর কথা বলছে। স্যার এবার কি করব? ছায়াকে 24 ঘন্টা কড়া গার্ডে রাখো। আমার ছায়ার কিছু হলে একটাকেও ছাড়বো না আমি। নাও গেট লস্ট। গার্ড নির্ঝরের কেবিন থেকে বেরিয়ে যায় আর নির্ঝর ছায়ার ছবি হাতে বসে বসে ভাবছে। কি করলে ছায়া? কেন করলে বিয়েটা? এদিকে ছায়া, সব তো শুনলাম, কিন্তু এখন কি করবি? জানি না রুহি। তুই ওনাকে সত্যি বলে দে। পারবো না, সত্যি বলে দিলেও সমস্যা। তাই তো, কিন্তু এখন কি করবিটা কি? জানি না, হয়তো এভাবে সারা জীবন নির্ঝরের ঝাপটা রাগ সহ্য করতে হবে আমায়। তুই চিন্তা করিস না ছায়া, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করা ছেড়ে দিয়েছি আমি। জীবনটাকেও যেভাবে চলবে চলুক। ছায়ার চোখের পানিগুলো কষ্ট দিচ্ছে রুহিকে, কিন্তু রুহি করবেটা কি? ওরা দুজনই এখন প্রাপ্ত বয়স্ক না। দুজন দুজনের দুঃখ বুঝতে পারে, ফিল করতে পারে, কিন্তু সমাধান দিতে পারে না। কলেজের ক্লাস শেষ হলে ছায়া বাইরে বের হলো বাসায় আসার উদ্দেশ্যে। রিক্সা ডাকতে গিয়ে মনে পড়ল নির্ঝরের কথা। খবরদার, আমি না আসলে কোথাও গেলে খবর আছে। কথাটা মনে পড়তেই ছায়া থেমে যায় এবং কলেজ গেটের সাইডে দাঁড়িয়ে পড়ে। তখন মেইন রোড থেকে একটা গাড়ি ফুল স্পিডে সামনের দিকে ছুটছে। হঠাৎ ছায়ার চোখ পড়ল নির্ঝরের দিকে। ফর্সা ছেলেটা, নীল রঙের শার্ট আর প্যান্ট পরা, ওপরে সাদা অ্যাপ্রনটা হাতে। হঠাৎ ছায়া খেয়াল করলো নির্ঝর দৌড়াচ্ছে, ওর কাছে আসছে।
ছায়া এক অন্য জগতে হারিয়ে গেল। সে মুগ্ধ নয়নে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর নির্ঝর প্রচুর বেগে ছায়াকে পেছন থেকে আসা গাড়িটা থেকেই বাঁচিয়ে আনে। ঘটনার চক্রে ছায়া কিছু বুঝে ওঠার আগে সবার সামনে ছায়ার গালে চড় পড়ে। হে বে তুমি, কতবার বলছি গাড়ি গাড়ি, তুমি কি আমাকে শুনতে পারো নাকি? তোমার কিছু হয়ে গেলে কি হতো আমার? আপনি মুক্তি পেয়ে যেতেন। ছায়ার কথা শুনে নির্ঝর ছায়ার দিকে তাকায়। তার কল্পনায় ছিল না ছায়া এমন রিপ্লাই দেবে। নির্ঝর হুট করেই ছায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এতে ছায়া ভীষণ অবাক হলো, কিন্তু তার কাছে নির্ঝরের কাছে আসাটা ভীষণ ভালো লাগছে। বাসায় চলো। কথাটা বলে নির্ঝর ছায়াকে নিয়ে বাসায় চলে এলো। রাস্তায় কেউ কোনো কথা বলেনি। ছায়া কখনোই একটা চুপচাপ মেয়ে নয়, ও সব সময় কথা বলে। খুবই ফাজিল টাইপের মেয়েও, বাচ্চামি করতে পছন্দ করে। কিন্তু আজ হঠাৎ এমন চুপচাপ কেন? নির্ঝরের বুকের মাঝে ধকধক শব্দ শুরু হয়েছে। ধীরে ধীরে তারা তাদের বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছে ছায়া গাড়ি থেকে নেমে চুপচাপ ঘরে চলে এলো। নির্ঝর গাড়ি পার্ক করে ভেতরে এলো। কী রে নির্ঝর, ছায়াকে উদাস কেন লাগছে? কিছু হয়েছে? জানি না মা। তুই জানিস না তো কে জানে নির্ঝর? মা আমি দেখছি, তুমি চিন্তা করো না। কথাটা বলে নির্ঝর রুমের দিকে চলে এলো। ছায়া এসে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নামাজে বসেছে। 1:20 বাজে। নামাজ শেষ করে উঠে বসতে নির্ঝরকে দেখতে পায়। হাত দুটো বুকে গুজে বসে আছে। ছায়ার সামনে এক দৃষ্টিতে ছায়াকে দেখে চলছে। ছায়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কিছু বলবেন? নির্ঝর ছায়ার কথায় পাত্তা না দিয়ে ছায়ার দিকে এগোতে থাকে। একটা সময় ছায়ার সাথে মিশে যায় দেয়ালে, আর নির্ঝর তার হাত দুটো দিয়ে ছায়াকে আটকে নেয়। বলো কি বলছিলে? কখন? কেন, তখন কলেজের সামনে কি আমি মুক্তি পেতাম নাকি? এবার ছায়া শক্ত হয়ে বলল, আমি বলেছিলাম আমার মৃত্যু হলে আপনি মুক্তি পেতেন। আবার বলো। কেন শুনতে পাননি? আমি বলেছি, আবার বলো। ছায়ার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে। ছায়া কিছুটা ভয় পেয়ে যায় নির্ঝরকে দেখে, তারপরেও বলে, আমার মৃত্যু হলে আপনি মুক্তি পেতেন। কথাটা শেষ করার আগেই নির্ঝর ছায়ার ঠোঁটজোড়া আবদ্ধ করে নেয়। হুট করেই এমন কিছু হবে ছায়া কল্পনা করেনি, তাই ভেবাচাকা খেয়ে হতভম্ব চোখে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর, দ্বিতীয়বার এই কথা বললে এর থেকে বাজে কিছু হবে, সো বি কেয়ারফুল। কথাটা বলে নির্ঝর ওয়াশরুমে চলে গেল। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে অবাক হচ্ছে। কিছু সময় পর মৃদু হাসি হেসে দিল ছায়া। ভালোবাসার মানুষের থেকে পাওয়া স্পর্শ তৃপ্তির। ছায়া শাড়ি পরে নিচে চলে আসে। ছায়া মা, তোর কি হয়েছে? ওই কিছু না তো মা। মন খারাপ লাগছিল যে তখন? আসলে মা তখন মিষ্টি খেতে চেয়েছিল আমার কাছে বাইরে থেকে, তো আমি বললাম এখন না, বাসায় চকলেট আছে, তাই নিয়ে রাগ করেছিল। তো বাসায় এসে চকলেট দেওয়াতে এখন সে খুশি। কি তাই না ছায়া? ছায়ার কাছে এসে দাঁড়িয়ে বলল নির্ঝর। ছায়া বেশ বুঝতে পারছে নির্ঝর ঠিক কী বোঝাতে চাইছে, তাই ছায়া চুপচাপ হয়ে মাথা নিচু করে নেয়। লুচু বেটা। ও, তুই বাচ্চাটি রয়ে গেলি ছায়া। আমি তো ভাবলাম কি না কি। আয়, খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। ছায়ার শাশুড়ি মা খাবার দিলেন। ছায়া আর নির্ঝর খেয়ে নিল। বাসার বাকি সবাই সবার কাজে ব্যস্ত, তাই সবাই একসাথে খেতে পারলো না। খাবার শেষে ছায়া ঘরে চলে আসে। চুলগুলো আঁচড়ে ভাবতে থাকে নির্ঝরের কালকের রূপ আর আজকের রূপ দুটো কেমন গোলমাল ঠেকছে। কি হয়েছে ঠিক তা ছায়া নিজেও জানে না। কে আমার থেকে দূরত্ব সয় না বুঝে, তাই সারাদিন শুধু আমার কথাই ভাবো। হঠাৎ নির্ঝরের কণ্ঠে শুনে ধ্যান ফিরল ছায়ার। চুল আঁচড়ানো ছেড়ে তার দিকে তাকালো। ছায়ার পাশ থেকে চিরুনিটা নিয়ে সে ছায়ার মাথার চুল আঁচড়ে দিতে লাগলো, আর ছায়া চুপচাপ তার কাজ দেখছে। নির্ঝর ছায়াকে কিছু বলবে ঠিক তখনই সে জানালার দিকে তাকায় এবং ভয়ানক কিছু দেখতে পায়। তার চোখ দুটো ভয়ে ঘিরে গেল। সামনে থাকা ছায়াকে ধাক্কা মেরে ফেলে দিল। হঠাৎ নির্ঝরের ধাক্কা খেয়ে সোজা ফ্লোরে পড়ল ছায়া। হাত দিয়ে আঘাত ঠেকাতে চাইলেও পারল না। মুখ থুবড়ে পড়ল ছায়া। হাতে ভীষণ ব্যথা পেল। সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল আঘাতের স্থান। নির্ঝর ছায়ার কাছে এসে
তার চুলের মুঠি ধরে টান দিল। তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? কখনো না। তোকে বলেছিলাম বিয়েটা না করতে, আমি অন্য কাউকে ভালোবাসি। তুই সেটা করলি না, এখন তোকে সারা জীবন এভাবে কষ্ট দেব। হঠাৎ নির্ঝরের এমন রূপ দেখার জন্য সত্যি ছায়া প্রস্তুত ছিল না। অবাক খাবার কিছু নেই, বাইরে মা ছিল, তাই তোকে কিছু সময়ের জন্য ভালোবাসা দেখালাম। এরপর থেকে আমার ধারে কাছে আসার চেষ্টা করলে খবর আছে। কথাটা বলে নির্ঝর বেরিয়ে গেল। আমি সেখানেই বসে কাঁদতে লাগলাম। হে আল্লাহ, কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? নির্ঝর বাইরে এসে সোজা তার অফিসে চলে যায়। সে বসে আছে আর সামনে তার গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংয়ে দুটো লোক দাঁড়িয়েছিল, একজনের হাতে শুটার গান, অন্যজনের হাতে ম্যাগনিফাইং গ্লাস। একজন নজর রাখছিল, অন্যজন ছায়াকে শুট করার প্রস্তুতি নিচ্ছিল। আমার বাড়ি, আমার বেডরুমে ওরা পাহারা বসিয়েছিল। একটু দেরি হলে এখন ছায়া আমার সামনে থাকতো না, আর আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। নির্ঝরের কথাগুলো শুনে সবার নিঃশ্বাসের শব্দও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা জানে নির্ঝর কতটা রেগে আছে। আমার বাসার সিকিউরিটি সিস্টেম কার আমানত ছিল? স্যার আমার ছায়ার সিকিউরিটি কার হাতে ছিল? আমার স্যার। তবে কি তোমরা দুজন বসে বসে ঘাস খাচ্ছিলে? স্যার, এবারের মতো মাফ করে দিন, এমনটা আর হবে না। তোমাদের মাফ করতে করতে হয়তো আমি কখনই আমার সর্বস্ব হারিয়ে ফেলবো। কথাটা বড় নিঃশ্বাস নিয়ে বলল নির্ঝর। তার গার্ডরা তার কথাটা শুনে চুপচাপ হয়ে গেল। কালো কোট পরে একটা লোক চেয়ারে বসে আছে, মুখে চাপ দাড়ি, হলুদ ফর্সা বর্ণ তার গায়ের। স্যার, নির্ঝর ম্যামকে ভালোবাসে না, আজকে আমরা প্রমাণ পেয়েছি। সব তো বুঝলাম, কিন্তু তাও মন কেমন মানছে না। নির্ঝর আর ছায়ার উপর নজর রাখো। ছায়া শুধু আমার, ওর জীবনের উপর অধিকারও আমার, কথাটা মাথায় রেখো। জি স্যার, অবশ্যই। দূরে ওই আকাশে এক বিশাল কালো মেঘ নীল আকাশের বুকে ভাসতে থাকা পাজা তুলোর মেঘগুলোকে ঢেকে দিয়েছে। পাজা তুলোর মেঘগুলো দেখতে ভীষণ মিষ্টি ছিল। এই মেঘের ওপর কালো মেঘের আস্তরণের মতো ছায়ার জীবনটাকেও কালো মেঘে ঢেকে রেখেছে। নির্ঝর কেন এমন করছে? ছায়া কি মানুষ না? ছায়ার কি ভাবনা নেই? ছায়ার কি দুঃখ নেই? ছায়া ভাবছে সে কি ইচ্ছে করে করেছে এই বিয়ে? ছায়াকে এটা করতে তো বাধ্য করা হয়েছে। আমি যদি বিয়েটা করতাম নিজের জন্য, তবে আপনার হাজার কথা মেনে নিতাম, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। কেন এইভাবে কাছে এসে কষ্ট দিচ্ছেন আপনি? আকাশপানে চেয়ে কথাগুলো বলে কেঁদে বুক ভাসাচ্ছে ছায়া। ভীষণ কষ্ট হচ্ছে তার। ছায়া, হঠাৎ কারোর কথায় জলদি চোখ মুছে নিলাম। পেছন ফিরে দেখে তার আপু দাঁড়িয়ে, হাতে 2 কাপ চা। কি রে তুই? কি করছিস এখানে? কিছু না আপু, আকাশ দেখছিলাম। সুন্দর লাগছে তাই না? সুন্দর লাগছে। তুই কি কাঁদছিস বোন? না, কাঁদবো কেন? ভাইয়া ঠিক আছে তো? হ্যাঁ, তোর ভাইয়া ঠিক আছে। সত্যি? হ্যাঁ রে, সত্যি। ভালোবাসে ভাইয়া? রে, খুব ভালোবাসে। ওর ভালোবাসা এতটা বেশি যে ছায়াও বুঝতে পারবে না। আমি জানতাম তুই সুখী হবি। চা খাবি? তুই নিয়ে এসিস? নে। আমি আপুর থেকে চাটা নিলাম। আমি হাসি মুখে চাটা নিয়ে চুমুক দিতে যাব, তখনই হঠাৎ নির্ঝর এসে আমার হাত থেকে চাটা ছো মেরে ফেলে দিল। ঘটনাচক্রে কিছু বুঝে ওঠার আগেই নির্ঝর আমায় টানতে টানতে ঘরে নিয়ে এলো। আমরা রুমে পৌঁছাতেই আমি তার থেকে হাত ছাড়িয়ে নিলাম ঝাড়ি মেরে। অসহ্য, এমন কেন করেন আপনি? সমস্যা কি আপনার? তুমি আমার স্ত্রী হয়ে বাসায় এসছো, কি খাবে কি না খাবে সেটা আমি ঠিক করব। এবার ছায়া সহ্য করতে পারলো না। অনেক শুনেছে আর না। ব্যাস ব্যাস মিস্টার চৌধুরী, অনেক শুনেছি আর না। থামুন। আমার কোনো শখ ছিল না আপনাকে বিয়ে করার। আপনার মা আমায় বলেছিলেন আপনাকে যদি আমি বিয়েটা না করি তবে আমার আপুর বিয়েটা হবে না ভাইয়ার সাথে, সেই জন্যই বিয়েটা করেছি আমি। নাহলে আমারও সত্যি কোনো শখ ছিল না এগুলো করার। বিয়ে করেছি বলে কি আপনার হাতের পুতুল পেয়েছেন? আপনি যা ইচ্ছে তাই করাবেন আমায় দিয়ে? কল্পনা থেকে বাস্তবে। বুঝেছো তুমি? নির্ঝর কথাটা বলল। ছায়া শুধু কল্পনা করলো এটা সে নির্ঝরকে বলেছে। সত্যি যদিও বলে দিত তবে কি হতো? নির্ঝর এর মা ছায়ার আপুকে এ বাড়ি থেকে বের করে দিত। কথাটা ভেবে ছায়ার বুক কেঁপে ওঠে। ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু বলতে পারে না। কি হলো, এভাবে কি দেখছো? কিছু না। কথাটা বলে ছায়া ওয়াশরুমে চলে এলো। ছায়া ওয়াশরুমে যেতেই নির্ঝর বসে পড়ল। এ কেমন পরীক্ষা নিয়েছ?
ও কিভাবে আর কত বাঁচাবো? আমি আর পারছি না। আমাকে ক্ষমতা দাও, ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওয়াশরুমে এসে শাওয়ার চালিয়ে অনেক কান্না করলাম, চোখের পানিগুলো শুকায় না, কখনো পড়তেই থাকে। মা কই তুমি? তোমার কোলে মাথা দিয়ে কাঁদতে মন চাইছে আমার। মা, তোমা বলো। বলছি ছায়াকে না দাদাভাই খুব রুডভাবে রুমে নিয়ে গেল। কেন? কেন তা তো জানি না, আসলে চা নিয়ে ছাদে গেছিলাম। আমি ছায়াকে চাটা দিচ্ছিলাম আর তখনই দাদাভাই ওকে হুট করে টেনে রুমে নিয়ে গেল। তুমি দেখেও কিছু বললে না? কি বলবো মা, ছায়া তো দাদাভাইয়ের স্ত্রী। কিন্তু তুমি ওর বড় বোন। কিন্তু সম্পর্কে আর বয়সে তো দাদাভাই বড়। আচ্ছা, তুমি রুমে যাও। জি মা। তো আমার রুমে চলে গেল। কিছু কি ভুল হচ্ছে আমার? আমি যা করেছি তা কি সব আদৌ ঠিক করেছি, নাকি আমার ভুল হচ্ছে? কথাটা ভাবতে ভাবতে বেরিয়ে আসে নির্ঝরের মা। একের পর এক ড্রিঙ্ক করতেই আছে নির্ঝর। বুকের মধ্যে কষ্টটা যেন পেয়ে বসেছে ওকে। ভীষণভাবে কষ্ট হচ্ছে তার। এই কষ্ট কেউই দেখতে পারবে না, কারণ এটা ও কাউকে বলতেও পারবে না। স্যার অনেক হয়েছে, এবার উঠুন, আপনি ব্যালেন্স হারিয়ে ফেলছেন। জীবনে ব্যালেন্স আমি এমনি এমনি হারিয়েছে, আর কি হারানোর বাকি? গার্ড বুঝতে পারে নির্ঝর এখন ঠিক নেই, তাই নির্ঝরকে জোর করে বাসায় দিতে যায়। চৌধুরী বাড়িতে এসে কলিং বেল দিতে ছায়া দরজা খোলে। দরজা খুলে নির্ঝরের এই অবস্থা দেখে ছায়া অবাক হয়। ছায়া কখনো নির্ঝরকে এমন দেখেনি। ম্যাম, স্যার একটু ড্রিঙ্ক করে ফেলেছে, ওনাকে সামলান। নির্ঝরকে ছায়ার কাছে দিয়ে গার্ড চলে যায়। নির্ঝরকে খুব কষ্টে ব্যালেন্স করে নিঃশব্দে খুব কেয়ারফুলি ঘরে নিয়ে আসে। নির্ঝর সামনে বিড়বিড় করছে আর ছায়া এসে দরজাটা বন্ধ করে শান্তির নিঃশ্বাস নেয়। এদিকে নির্ঝর ছায়ার হাত ধরে টেনে নির্ঝরের বুকের ওপর ফেলে। ছায়া থতমত খেয়ে যায়। ছায়া উঠে আসতে চাইলে নির্ঝর চেপে ধরে ছায়ার কোমর। কি সমস্যা? কোথায় সমস্যা? ছাড়ুন আমায়, লেবু পানি এনে দিচ্ছি আমি। না, দেব না। তোমাকে বুকে নিয়ে ঘুমাবো ছায়া। কেন? তুমি খুব মিষ্টি ছায়া। না, আমি মিষ্টি না, ছাড়ুন। তুমি আমার চকলেট ছায়া, তোমায় খেয়ে ফেলি। কি তুমি জানো আমি তোমার কত খেয়াল রাখি? জানি ঠিক কতটা খেয়াল রাখেন, এবার ছাড়ুন। ছায়া, আকাশে বিরাট এক চাঁদ, যাকে বলে সুপারমুন, লাল বর্ণ ধারণ করেছে। হে লাল বর্ণ যেন কোনো রক্তে মাখা। মাটির এক রাস্তা দিয়ে তুমি হাঁটছ। রাস্তাটা ভীষণ ভয়ের এবং ভীষণ পিচ্ছে। এটা অসাবধানের কারণে তুমি মাটির নিচে 1000 ফুট গভীরে চলে যেতে পারো। কেন? কারণ কেউ তোমার জন্য ফাঁদ রেখেছে। আচ্ছা, তারপর? সে ফাঁদ থেকে তুমি বাঁচানোর জন্য আমি তোমার সঙ্গে চাই না হলো এক নতুন সমস্যা, যারা আমার শত্রু ওরাও ঘিরে ধরলে তোমায়। আমি সত্যি অসহায়ের মতো তোমাকে বাঁচানোর চেষ্টা করে গেলাম। নির্ঝর কি বলতে চাইছেন? ছায়া, ছায়া, তুমি আমার জীব। কিছুটা সময় চুপচাপ থাকার পর ছায়া মাথা উঠাল। নির্ঝর ঘুম। ছায়া বুঝতে পারল না নির্ঝর কি বলতে চাইছিল। ছায়া নির্ঝরের বুক থেকে সাবধানে উঠতে যাবে, তখনই নির্ঝর ছায়াকে আবারও চেপে ধরল। চকলেট কই যাও? তুমি আমার মিষ্টি চকলেট, ইচ্ছে হয় খেয়ে ফেলে। ছাড়ুন। না। এই সত্যি আপনার নেশা হয়েছে তো নাকি? না। কি? হ্যাঁ, চুপ থাকো, ঘুমাবো। কথাটা বলে ছায়াকে টেনে নির্ঝরের বুকে নিয়ে নির্ঝর শুয়ে পড়ে। আরে ছাড়ুন। না। ছায়া অপায় না পেয়ে চোখ বুঝে নেয়। রাত 1:20। নির্ঝর ছায়ার ঠোঁট দুটো ধরে রবারের মতো টেনে টেনে খেলা করছে। ছায়া গভীর ঘুম থেকে উঠে নির্ঝরের হাত সরায়। ধুর, ঘুমাচ্ছি তো। সহ্য হচ্ছে না তো? কি? তোমার ঘুম। নির্ঝর প্লিজ ছাড়ুন, আমি অন্য জায়গায় সরে ঘুমাই। না, এখানে ঘুমাও, আর কিছু করছি না। সত্যি? রাত 1:40। ছায়া আবার ঘুম। নির্ঝর এবার ছায়ার নাক ধরে টানাটানি করছে। এবার ছায়া ঘুম ঘুম চোখে অসহায় হয়ে তাকিয়ে বলল, ঘুমাচ্ছি তো। না, তুমি ঘুমিও না। ছায়া এবার উঠতে নিলে নির্ঝর আবার ছায়াকে চেপে ধরল। নির্ঝর। ছায়া প্লিজ, আর করবো না। ছায়া আবার ঘুমিয়ে গেল। এবার নির্ঝরও ঘুমিয়ে গেল। সকালে নির্ঝর ঘুম থেকে উঠে
ছায়াকে নিজের বুকে আবিষ্কার করে। মাথাটা তার ভীষণ ভার। ও সে উঠে ছায়াকে দেখে মায়াবতী ঘুমিয়ে আছে, কিন্তু ও এখানে আসলো কি করে? নির্ঝর চুপচাপ উঠে শাওয়ার নিতে চলে যায়। নির্ঝরের যাবার কিছু সময় পর ছায়া ঘুম থেকে উঠে যায়। কাল সারা রাত নির্ঝর ছায়াকে নিয়ে খোঁটাখুটি করেছে। ছায়া বিরক্ত, তাও চুপচাপ সহ্য করেছে। ছায়ার নির্ঝরের এসব কাজগুলো বিরক্ত লাগলেও বেশ মজা নেয় ছায়া। কারণটা ছায়া নিজেও জানে না। নির্ঝর শাওয়ার থেকে বের হতে ছায়া নির্ঝরের দিকে তাকায়। ভেজা চুল থেকে পানির বিন্দু কণা বেয়ে পড়ছে। ফর্সা মুখটা লাল লাল হয়ে আছে। অপরূপ সুন্দর দেখাচ্ছে তার স্বামীকে। কিন্তু পর মুহূর্তে নির্ঝরের কথাগুলো মনে পড়তে ছায়া নিজেকে সামলে ওয়াশরুমে চলে যায়। খাবার টেবিলে সবাই মিলে খাবার খাচ্ছে। নির্ঝরের পুরো পরিবার আছে একসাথে। তমা আর ছায়া সার্ভ করছে। এই ছায়া বস তুই, আমি সার্ভ করছি। না, একসাথেই করি, তারপর বসছি। আরে না না, তুই বস। না, চাও সার্ভ করুক। কেন ভাইয়া, আমি তো করছি। না, আপনি করছেন, ওকেও সাথে রাখুন, সমস্যা নেই। তমার মুখে কিছুটা রাগী ভাব প্রকাশ পেলেও তা প্রকাশ করলো না। সবাইকে খাবার পরিবেশন করে ছায়া আর তমা খেতে বসল। ছায়া খাবার শেষ করছে ধীরে ধীরে। আবিরের খাবার শেষ হতেই শেষ রুটিটা আবির খেতে চেয়ে তার প্লেট নিয়ে নেয়। আবিরের পাশে তমা বসেছিল। আবির রুটিটা মুখে তোলার আগে তমা সবার সামনে থেকে রুটিটা তুলে ফেলে দেয়। ঘটনাচক্রে সবাই বিস্মিত চেহারা নিয়ে তাকায় তমার দিকে। কি করলি এটা তমা? আবির, ওতে না টিকটিকি পড়েছিল। না তমা, আমাদের বাসায় এগুলো নেই। নির্ঝর খেতে খেতে বলল। না ভাইয়া, আমি দেখেছি। কিন্তু আমি। নির্ঝরের মা বলল। ব্যাস নির্ঝর, বাদ দাও, হয়তো সত্যিই ছিল। আচ্ছা। নির্ঝর খাবার শেষ করে উঠতে উঠতে বলল। ছায়া, 5 মিনিটে রুমে এসো। ছায়া কিছুটা অবাক হলো নির্ঝরের কথা শুনে। তারপর সবার দিকে তাকিয়ে উঠে গেল। কি আজব, আমি এনাকে কখনো বুঝতে পারবো না নাকি? ছায়া রুমে এসে নির্ঝরের দিকে এগিয়ে নির্ঝরের ঘড়ি এগিয়ে দেয়। কিছু বলবেন? আমি কাছে যাচ্ছি। তো তুমি তমা বা মায়ের দেওয়া কিছু মুখে নেবে না। মানে মা বা তমা কিছু খেতে দিলে সেটা খাবে না। আমার কথার অবাধ্য হবার চেষ্টা করবে না। তোমার উপর 24 ঘন্টা প্রতিটা কাজের উপর নজর আছে আমার। সো ওরা কিছু দিলে যদি খেয়েছ, মনে রেখো রাতে তোমার উপর কিয়ামত এনে দেব। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে ছায়া শুকনো ঢোক গিলে বলে। ঠিক আছে। গুড। আর হ্যাঁ, কি? সাবধানে থেকো। কথাটা বলে নির্ঝর ছায়ার কপালে একটা চুমু দিল। ছায়া তো দুপুরে আমি না আসা পর্যন্ত খাবার খাবে না, বুঝছো? টাটা। নির্ঝর বেরিয়ে গেল। ছায়া মৃদু হেসে দিল। নির্ঝর বেরিয়ে যাবার পর সকাল কেটে দুপুর হতে লাগলো। ছায়ার রুম থেকে বের হয়নি। বই নিয়ে পড়ছিল। বই পড়তে পড়তে সময়ের খেয়াল ছিল না তার। কি রে মা, কি এত পড়ছিস সারাদিন? নয়লা বেগমের কথায় ছায়া চশমাটা খুলে বই থেকে মুখ সরিয়ে নয়লা বেগমের দিকে তাকায়। কিছু না মা, আসলে বইটা বেশ মজার, তাই শেষ করতে চাইছিলাম। ও, শেষ হয়েছে কি? না, এখনো একটু বাকি। ও, আয় বাইরে আয়। বাইরে যাব? হ্যাঁ মা, আসছি। ছায়া উঠে শাড়ি ঠিক করে নয়লা বেগমের সাথে বাইরে আসে। তমা বসে বসে টিভি দেখছে। ছায়াকে দেখে ছায়ার দিকে মুখ ঘোরালো। কিরে ছায়া, সারাদিন কই ছিলি? বই পড়ছিলাম আপু। ও আচ্ছা। আয় আঙুর খা। ছায়া প্রথম হ্যাঁ বলবে তার আগে তার মনে পড়ল নির্ঝরের বলা কথা। ছায়া চুপ হয়ে গেল। আচ্ছা মা, এখানে কি সিসিটিভি আছে? হ্যাঁ, আমাদের পুরো বাড়িতে আছে, শুধু বেডরুমে নেই। ও না আপু, তুই খা, আমি খাবো না। আচ্ছা তাহলে চল খেতে বসি। মানে উনি না আসলে খাবো না। কেন মা, খাবি না কেন? ওকে আমি বলে দেব, তুই খেয়ে নে, আয়। না মা প্লিজ, জোর করবেন না। আরে বোকা মেয়ে, কোনো সমস্যা নাই, আমি আছি তো। মা না। তুই কি বেয়াদব রে ছায়া, মা এত করে বলছে আর তুই না না করে চলেছিস। এই শিক্ষা দিয়েছি তোকে, অসভ্য। বৌমা, ওকে রাগ করো না, থাক মা, সমস্যা নাই। তোর কথাই মা কষ্ট পেয়েছে ছায়া। আসলে আপু।
বোনের কথার ওপর ছায়া আর কথা বলতে পারল না। সে মিনমিন করে টেবিলে গিয়ে বসে। তমা শাশুড়িমাকে নিয়ে চুপচাপ বসে পড়ে। তারপর খাবার সার্ভ করে। সবাই মিলে খাবার শেষ করে ওঠে। তারপর যে যার রুমে চলে যায়। কিছু সময় পর নির্ঝর বাসায় ফেরে। নির্ঝর বাসায় ফিরতেই ছায়ার বুকের মাঝে ধকধক শব্দ হচ্ছে। না জানি কি হয়। নির্ঝর বাসায় এসে সোজা ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে এসে বাইরে চুপচাপ চুল আঁচড়াতে শুরু করে। ভেজা চুলে নির্ঝরকে যেন একটু বেশি সুন্দর লাগে। চলো খেতে চলো। হঠাৎ নির্ঝরের কথা শুনে ছায়া কেঁপে উঠল। কি হলো? কিছু না, তবে চলুন। ছায়া নির্ঝরকে নিয়ে নিচে আসে। ছায়া নির্ঝরকে খাবার বেড়ে দেয়। নির্ঝর খাবার শেষ করে কিন্তু ছায়াকে বসতে বলে না। ছায়া ভাবছে নির্ঝর এত নীরব হয়ে গেল কেন। নির্ঝরের খাবার শেষ। নির্ঝর রেস্ট নিয়ে আবার বাইরে চলে যায়। ছায়া অবাক হয়ে নির্ঝরের কাজ দেখে চলছে। বিকেল গড়িয়ে রাত হলো। রাতের খাবার শেষে সবাই যে যার রুমে চলে যায়। নির্ঝর কাজ করছে। ছায়া চুপচাপ সোফায় গিয়ে বসে। তার এখন কি করা উচিত তা ছায়া জানে না। আসলে নির্ঝর চাইছে কি। ছায়া আর চোখে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর নিজের মতো কাজ করছে। ছায়া কিছু না বলে সোফায় শুয়ে পড়ে। 30 মিনিট পর ছায়া গভীর ঘুমে আচ্ছন্ন। নির্ঝর বাথরুমে গিয়ে এক মগ পানি এনে ছায়ার মুখে মেরে বলে। হঠাৎ ঘুমের মাঝে মনে হলো বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ছায়া তো ঘরে, তার মুখে পানি এলো কি করে? এতটাই ঘুম আসছে যে পানিকে তোয়াক্কা না করে আবার ঘুমিয়ে গেল। নির্ঝর এবার পুরো এক বালতি পানি এনে ছায়ার ওপর ফেলল। ছায়া ধরফড়িয়ে উঠল। কি 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 সমস্যা কি? তুমি এখানে শুতে বলেছে? বলেনি আমার ইচ্ছে হয়েছে, আমি শুয়েছি। আর কিছু? হ্যাঁ, আর অনেক কিছুই। চুপচাপ গিয়ে শাড়ি চেঞ্জ করে খাটে শুয়ে পড়ো। শুভ না। তাহলে এই রুমে তোমার জন্য জায়গা নেই। ঠিক আছে। ছায়ার প্রচণ্ড রাগ হয়ে যায়। উঠে সে ভেজা কাপড়ে ব্যালকনিতে চলে যায়। পেয়েছেটা কি আমার? যা ইচ্ছে নিজের মতো করবে সব সময়। আমি কি পুতুল নাকি? জানে আমার ঘুমের মাঝে কেউ ডাকলে আমার শ্বাসকষ্ট হয়, আমার হার্টবিট বেড়ে যায়, ভয় হয় আমার। তাও এমন করেছে, তাও পানি ফেলেছে। জাহান্নামে যাক ও, আর ওর সংসার জাহান্নামে যাক, দেখবো না আমি কিছু। আমার সাথে এমন করবে সব সময়। আল্লাহ আমায় নেও না কেন, মরলেও হয়তো শান্তি পেতাম আমি। ছায়া বকবক করছে। নির্ঝর হাতে বালতি নিয়ে এখনও দাঁড়িয়ে। নির্ঝর নিজেকে দোষী মনে হচ্ছে। ইয়ার্কিটা একটু বেশি হয়ে গেছে। এমনটা করা উচিত হয়নি। বাচ্চা মেয়েটা কষ্ট পেয়েছে বোধহয়। সংসার কি তা আসলে ছায়া বোঝে না। সে নিজের খেয়াল রাখতেই বোঝে না, তো কি করে বাইরের কথা বুঝবে। নির্ঝর কিছু সময় দাঁড়িয়ে থেকে পানিগুলো পরিষ্কার করে বারান্দায় চলে আসে। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। নির্ঝর গিয়ে ছায়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে। নির্ঝরকে দেখে ছায়া মুখ ঘুরিয়ে নেয়। সরি। লাগবে না। সরি প্লিজ। কান ধরে। নির্ঝরকে কান ধরতে দেখে ছায়া বেশ অবাক হয়, কিন্তু মনে মনে ভালো লাগে। নির্ঝর ছায়ার মনের ভাব বুঝতে পেরে তাকে কোলে তুলে নেয়। ছায়া চুপচাপ থাকে। নির্ঝর একটা শাড়ি দিয়ে ছায়াকে পাঠায়। ছায়া শাড়ি পাল্টে রুমে আসে। নির্ঝর ছায়াকে শুইয়ে দিয়ে তার মাথায় বিলি কেটে দেয়। এটাও এক প্রকার সরি। নির্ঝর জানে ছায়ার মাথায় কেউ বিলি কেটে দিলে ছায়ার সমস্ত রাগ ভালোবাসায় পরিণত হয়। ছায়া, তুমি কি জানো কি? তুমি আমার উঠানে বিকাল ছায়া। ছায়া প্রায় ঘুম। এই অবস্থায় সে কিছুই বুঝতে পারে না নির্ঝরের কথা। তাই নির্ঝর ছায়াকে ভালোবাসার কথাগুলো বলল। ছায়া চুপচাপ ঘুমিয়ে পড়ে নির্ঝরের বুকে, আর নির্ঝর ছায়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে যায়। এ এক অপরূপ চিত্র, যা লেখকের মতো ক্ষুদ্র মানুষ লিখে প্রকাশ করতে পারবে না। এই তো পরম শান্তি, এই তো রহমত। একটা রুমের মাঝে কিছু ছেলেকে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে নীল শার্টে সেই আগের ব্যক্তিটা দাঁড়িয়ে। তোদের বলেছিলাম ছায়ার ওপর নজর রাখতে। জি স্যার। তো রিপোর্ট দে এখন। স্যার ক্ষমা করবেন, নির্ঝর চৌধুরী এমনভাবে ছায়া ম্যামকে আবৃত করে রেখেছে, ছায়া ম্যামের ধারে কাছে যাওয়া সম্ভব না। আমি তো তোদের থেকে কৈফিয়ত চাইনি, আমি চেয়েছি রিপোর্ট। স্যার সরি স্যার, আর হবে না। এই ওদের ব্যবস্থা নেই। কিছু লোক এসে লোকগুলোকে নিয়ে যায়। ছায়া 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 তুমি শুধু আমার।
তুমি অন্য কারো হতে পারো না ছায়া, কখনো না। তুমি আমার না হলে তুমি সত্যি কারোর না, কারোর হতে দেব না, অন্য কারোর না। সকালের রোদ মুখে পড়তে ছায়ার ঘুম ভেঙে যায়। টিপ টিপ করে চোখ খুলতে নিজেকে একটা বাঁশের তৈরি ঘরে আবিষ্কার করে। মাথাটা কেমন ভার হয়ে আছে, কেমন অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে ছায়ার। কিন্তু সেসব তোয়াক্কা না করে ছায়া দেখতে থাকে চারদিকের প্রাকৃতিক ছোঁয়া। অপূর্ব দেখাচ্ছে সব কিছু। কিন্তু ছায়া এখানে এলো কী করে? ছায়ার কাল রাতের ঘটনা মনে পড়তে শুরু করে। তারপর বিছানা থেকে উঠে নির্ঝরকে খুঁজতে থাকে। ছায়ার রুম থেকে বাইরে বের হতেই নির্ঝরে দেখা পায় তারা সম্পূর্ণ একটা ভিন্ন জায়গায় আছে। বাইরের সব জায়গা ফুলের বাগান, ফুলের গাছ আর বালি। এই বাড়িটার ভেতরে বাঁশের দেয়াল, কিন্তু বাইরে দিয়ে তাকে আবৃত করে রেখেছে ইট সিমেন্ট। ছায়া কিছুটা অবাক হয়ে যায়। তারা কোথায় এটা? ছায়া নির্ঝরের কাছে এগোতে গেলে মাথা ঘুরে ওঠে। পাশের দেয়াল ধরে বসে। নির্ঝর ছায়ার ক্লান্তি দেখে ছায়াকে ধরে বসে। নির্ঝর ছায়াকে ধরে বুঝতে পারে ছায়ার জ্বর আসছে। কালকের রাতে ওভাবে ভিজে অবস্থায় থাকার জন্য হয়তো এসেছে। তুমি বাইরে এলে কেন? তোমার তো জ্বর আসছে। এটা কোথায়? এটা একটা শান্তিময় জায়গা, আমার ভীষণ পছন্দ। আমরা কিছুদিন এখানে থাকবো। কতদিন? 5-6 দিন। 5-6 দিন? ছায়াকে কিছুটা ক্লান্ত দেখে নির্ঝর ছায়াকে রুমে নিয়ে যায়। নির্ঝর ছায়ার জ্বর মেপে কপালে হাত দেয়। 103 ডিগ্রি জ্বর নিয়ে কি করে হাঁটছো ছায়া তুমি? ছায়ার চোখ বন্ধ করে নির্ঝরকে ফিল করছে। জ্বরও খুব আজব জিনিস, যখন আসে তখন মাথার রগগুলো ছিঁড়ে নিয়ে আসে। মনে হয় কিছুই বোধগম্য নয়, মনে হয় সারা পৃথিবীর ওজন সব মাথার ওপর দিয়ে রেখেছে। ছায়া চোখ বন্ধ করে রইল। নির্ঝর ছায়ার মাথায় লবণ পানির পটি দিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ছায়ার ভীষণ শান্তি লাগছে। ছায়ার শরীরের তাপমাত্রা ভীষণ তেজে বাড়ছে। জায়গাটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। বাইরে আবার বৃষ্টি হচ্ছে। ছায়া চুপচাপ চোখ বন্ধ করে রেখেছে। নির্ঝর কম্বল নিয়ে ছায়ার পাশে ছায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ছায়ার শরীরের তাপমাত্রা নির্ঝরের সহ্য না হলেও নির্ঝর ছায়াকে আঁকড়ে ধরে রেখেছে। ছায়ারও শান্তি লাগছে। সামনে থাকা কাচের টেবিলে টিভি সব কিছু উল্টো দিকে ফেলে দিচ্ছে অচেনা সেই আগন্তুক। নির্ঝর ছায়াকে নিয়ে কোথায় সরতে পারে? আমি বলেছিলাম ওদের উপর খেয়াল রাখতে, তোরা রাখলি না কেন? ও কেন আমার ছায়াকে নিয়ে গেল? কি করে নিতে পারলো? ভীষণ বিকটভাবে চিল্লিয়ে কথাটা বলল আগন্তুক। স্যার, খুব কড়া সিকিউরিটি সিস্টেমের মাঝে আমরা খুব কষ্ট করেছি, কিন্তু খবর পাইনি। নির্ঝর, তুই আমার ছায়াকে নিয়ে ঠিক করিসনি। আমি তোকে ছাড়বো না। কতদিন লুকিয়ে থাকবি? সামনে তো তোকে আসতেই হবে। নির্ঝরকে যেখান থেকে পারো খুঁজে বের করো। আমি নিশ্চিত ও এমন কোথাও আছে যেখানে কেউ নেই, ও আর ছায়া। এবার ওদের খুঁজে পেলে নির্ঝরকে মেরে ছায়াকে আমি আমার করে নিব। তোদের দায়িত্ব ওকে খোঁজা। অচেনা লোকের চিল্লানোতে সবাই কেঁপে ওঠে আর রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে গেলে লোকটা একটা রুমে চলে আসে, যেখানে লাইট অন করতেই দেখা যায় শুধু ছায়ার ছবি। পুরো দেয়াল জুড়ে সব জায়গায় শুধু ছায়ার ছবি। লোকটা দেয়ালে টাটানো একটা বড় ছবির পাশে যায়। তুমি শুধু আমার ছায়া, শুধু আমার, আর কারোর না। কারোর হতে দিব না। খুব জলদি আমার কাছে নিয়ে আসবো ছায়া, খুব জলদি। লোকটা কিছুটা পাগল পাগল করে কথাগুলো বলছে। ছায়ার জ্বরের ঘোরে আবল তাবল বকার অভ্যাস আছে। নির্ঝর ছায়ার থেকে উঠে আসতে গেলে ছায়া নির্ঝরকে টেনে আবারও কাছে নিয়ে আসে। যাবেন? আপনার শরীরের ঘ্রাণটা খুব মিষ্টি। আমার খুব ভালো লাগে আপনার সাথে থাকতে। আপনার কথা শুনতে আপনাকে ভালোবাসতে ইচ্ছে হয়। কত ভালোবাসি আপনাকে। আপনি যদি জানতেন তবে কষ্ট দিতেন না। নির্ঝর বুঝতে পারে ছায়াকে এখন যা প্রশ্ন করা হবে তার সঠিক উত্তর নির্ঝর পাবে, তাই সে ছায়াকে বলে, সেদিন বিয়েটা কেন করেছিলে ছায়া? ভালোবাসো বলে নাকি বাধ্য হয়ে? আমি ভালোবাসি খুব আগে থেকেই, কিন্তু সেদিন বিয়েটা করেছিলাম আপনার মায়ের কথায়। মানে? আপনার মা বলেছিল তো আমার বিয়ে হতে দেবে না আপনাকে বিয়ে না করলে। এইটুকু বলে ছায়া আবার ঘুমিয়ে যায়। নির্ঝরের মুখটা ভীষণ ফ্যাকাশে হয়ে যায়, যেন ভীষণ বড় একটা ভুল করেছে সে। নির্ঝর ছায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিছু হবে না তোমার। আমি তুমি আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। নির্ঝরের চোখে মুখে আতঙ্কের ছায়া। কি করবে কি না করবে বুঝতে পারছে না সে।
এই মুহূর্তটা তার কাছে সব কিছু। ছায়ার অস্তিত্ব নিজের বুকের মাঝে ফিল করাটা সব থেকে বড় চাওয়া এবং পাওয়ার নির্ঝরের কাছে। ভালোবাসে, খুব বেশি ভালোবাসে ছায়াকে নির্ঝর। কিন্তু এ কেমন ঝড়? এ কোন ঝড় যার থেকে নির্ঝর ছায়াকে বাঁচাতে চাইছে, কিন্তু ক্রমশ সেই ঝড়ের দিকে চলে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, নির্ঝর ছায়াকে উঠিয়ে খাবার খাইয়ে দিল আর ঔষধ। নির্ঝরের এমন খেয়াল রাখাটা ছায়ার অবাক করছে, কিন্তু ছায়ার ভীষণ ভালোও লাগছে। তার কাছে আসা আর আদর, তার ভালোবাসা, তাকে ফিল করাটা মন থেকে ভীষণ ভালো লাগছে ছায়ার। ছায়াকে মৃদু হাসতে দেখে নির্ঝর ছায়ার সামনে গিয়ে বসে। কি? কিছু না। এখন একটু ভালো লাগছে? হুম। সকালে তোমার যা অবস্থা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম হসপিটালে নিতে হবে। আমাকে এত সেবা কেন করছেন? কারণ তুমি ছায়া, আমার স্ত্রী, আমার সব থেকে কাছের মানুষটা তুমি। আপনি তো আমার সহ্যই করতে পারেন না। কে বলল? আপনি নিজে। সবসময় সব কথা সত্যি হয় না, সবসময় সব দেখা সত্যি হয় না। মনের দৃষ্টিতে কিছু দেখতে হয়, আর মন থেকে কিছু ফিল করতে হয়। তুমি বুঝবে না, এখনো বাচ্চা আছো। বললে সব বুঝবো। আচ্ছা, আগে সুস্থ হও, সময় হলে সব বুঝবে। আপনি খাবেন না? খাবো তো। নির্ঝর খেয়ে নেয়, ছায়া শুয়ে পড়ে। নির্ঝর ছায়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জানো, কখনো কখনো আপন মানুষ ধোকা দেয়। কে কি করেছে? না, কেউ কিছুই করেনি। তুমি ঘুমাও ছায়া। ঘুম আসছে না। কেন? সকালে অনেক ঘুমিয়েছি যে। আচ্ছা ঠিক আছে, চলো তবে একটা ভিউ দেখাই। ছায়ার হাত ধরে ছায়াকে দাঁড় করায় নির্ঝর। তারপর পেছন দিকের জানালাটা খুলে দেয়। ছায়া সামনে দেখে অবাক। সামনে শুধু নীল সমুদ্র। তার মানে তারা সমুদ্রের পাড়ে আছে, কিন্তু এটা বাংলাদেশের সমুদ্র বলে মনে হচ্ছে না। আমরা বাংলাদেশে আছি তো নাকি? না, আমরা মালদ্বীপ আছি। কি? ছায়া ভুরু কুঁচকে কপাল উঠাল। এত দূর কি করে আসলাম এক রাতে? নির্ঝর একটা ডেভিল স্মাইল দিয়ে বলল। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ছায়া নির্ঝরের কথা বুঝতে পেরে থ হয়ে যায়। লোকটা সাংঘাতিক। দিন গড়িয়ে বিকাল হলো। ছায়া এখন একটু সুস্থ, জ্বর পড়েছে। নির্ঝর ছায়াকে নিয়ে বাইরে আসলো। ছায়া প্রকৃতি উপভোগ করছে। সাদা বালির পাশে নীল পানি। নির্ঝর ছায়ার হাত ধরে সমুদ্রের পাড়ে ঘেঁষে হাঁটছে। অসম্ভব সুন্দর এই মুহূর্তটাকে ছায়া খুব আনন্দের সাথে উপভোগ করছে। ছায়া শুধু নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরকে দেখে ভালোবাসার এক অন্য অধ্যায় ছায়া শিখল। মনের মাঝে হাজার সুখ পাখি ওড়ে। নির্ঝর। হাঁটতে হাঁটতে নির্ঝরকে ডাকে ছায়া। ছায়ার কণ্ঠে এই প্রথমবার নির্ঝর নিজের নাম শুনল। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে একগাল হাসি দিল। এভাবে ভালোবাসবেন তো? কখনো ছেড়ে যাবেন না তো? ছায়ার প্রশ্ন শুনে নির্ঝর ছায়ার দিকে ঘুরে দাঁড়ালো আর ছায়ার কপালে চুমু দিল। কখনো না। ছায়া চোখ বুঝে নির্ঝরের ভালোবাসা উপভোগ করল। ছায়ার মায়াতে নির্ঝর ক্রমশ আটকে যাচ্ছে। ক্রমশ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে তারা। নির্ঝরের ভালোবাসার পরশে চোখ বন্ধ করে নেবার পর যখন চোখ মেলে তাকালাম, তখন মনে হলো সূর্যের তেজ কিছুটা কমে গেল। কিছু কালো মেঘে সূর্যটা ঢেকে গেল। আমার হাসি টানা মুখটা কেন জানি না ধীরে চুপসে গেল। হঠাৎই তাকে হারানোর ভয় জেগে উঠল। আমি বুঝতে পারছি না কেন এমনটা হলো। নির্ঝর ছায়ার মুখটা দেখে চিন্তিত সুরে বলল, কি হয়েছে? ছায়া কিছু না বলে নির্ঝরকে জড়িয়ে ধরল। ঘটনাচক্রে নির্ঝর কিছু বুঝতে না পারলেও ছায়াকে জড়িয়ে নিল নিজের সাথে। মেয়েটা বড্ড মায়াবী। ওর ছোঁয়াগুলো বেশ আনন্দ দেয় নির্ঝরকে। সত্যি কি ভীষণ মিষ্টি এই মেয়েটা। সমুদ্র পৃষ্ঠে বাতাসের আগমন, ভীষণ বাতাস আর অসাধারণ দৃশ্য। তার মাঝে দুইটি ভালোবাসার পাখি। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। সারাটা বিকাল ছায়াকে নিয়ে সমুদ্রের কিনারায় কাটালো নির্ঝর। ছায়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত নির্ঝরকে ভীষণ আনন্দ দিচ্ছে। তাদের ছোট ছোট খুনসুটি ছায়াকে জ্বালাতে নির্ঝরের বেশ মজা লাগে। তাদের ছোট্ট ছোট্ট ভালোবাসার পরশগুলো সব মিলিয়ে এক ভালোবাসার দুনিয়া, যেখানে শুধুই ভালোবাসা আর ভালোবাসা ভরা খুনসুটি। এভাবেই কাটিয়ে দিল সারাটা জীবন। কিন্তু সামনে অনাগত বিপদের কথা নির্ঝর ঠিকই জানে। কি হবে সামনে
সেটা নির্ঝরের জানা নেই, কিন্তু কিছু খারাপই হবে। ছায়ার মাথাটা নির্ঝরের বুকে, নির্ঝরের একটা হাত ছায়ার মাথায়, ছায়ার চোখ দুটো বন্ধ। ছায়াকে বুকে নিয়ে ছায়ার কথা ভেবেছে নির্ঝর। মেয়েটার চুলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আছে, যে ঘ্রাণ যখন নির্ঝর পায় তখন সে পাগল হয়ে যায়। তোমার চুলে একটা মিষ্টি ঘ্রাণ আছে ছায়া। ওটা শ্যাম্পুর ঘ্রাণ। না, ওটা তোমার চুলের ঘ্রাণ। আপনি তো পুরো আমার মামাতো বোনের মেয়ের মতো বললেন। কেন? ও কি বলতো? ও বলতো শুধু, খালামণি তোমার চুলে না ঘ্রাণ আছে। তখন আমি ওকে এই কথাটা বলে ও সেম উত্তরটা দিত। ও তোমার শুধু খালামণি বলতো? হ্যাঁ, নামটা আনকমন না? হুম। আচ্ছা ছায়া, একটা কথা বলবো। হুম। আমাদের একটা মেয়ে হলে ভালো হবে, তাই না? ছায়া নির্ঝরের কথায় লজ্জা পেল। ছায়ার দিকে তাকিয়ে নির্ঝর বলল, আরে এখন না, তুমি আগে নিজে বড় হও, তারপরে না বাচ্চা। ধর এগুলো বাদ। কেন বাদ? আমি তোমার স্বামী না? হ্যাঁ তো। বলতেই পারি। হুম। একটা কথা বলবো? হুম। আপনাকে নিয়ে কখনো কল্পনা করিনি এমন একটা পরিবেশ। কেন বলো তো? আপনি ভীষণ রাগী। রাগী বলে কল্পনা ছেড়ে দিতে হবে নাকি? তা না, ভাবতাম যদি কখনো ভালোবাসার কথা বলি একটা থাপ্পড় খাবো সেই দিনে হয়তো। এত ভয় পাও? পেতাম, এখন পাই না। বৌমার সাহস হয়ে গেছে। একদম। আচ্ছা দেখি সাহস কতটা বেড়েছে। কথাটা বলে ছায়াকে টেনে বিছানায় ফেলে নির্ঝর ছায়ার ওপরে ওঠে। তো বলো, কি হচ্ছে এগুলো? বলো না, কই সাহস, দেখবো তো। আল্লাহ কি পাজি, আল্লাহ। অচেনা লোকটার বাসায় সবকিছু তছনছ হয়ে আছে, যেন কোনো ভূমিকম্পের আবির্ভাব হয়েছিল। কিন্তু এ ভূমিকম্পের কারণ প্রকৃতি নয়, এর কারণ নিজে অচেনা লোকটি। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, নির্ঝর হয়তো এই দেশে নেই। চুপ থাকো মূর্খের দল। ও দেশ ছেড়ে বাইরে যায়নি। ওকে কি বোকা ভেবেছ? ও জানে দেশ থেকে বাইরে গেলে ওকে ধরা সহজ। ও দেশেই কোথাও লুকিয়ে আছে। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টা শেষ সময়। তোদের কাছে কোথা থেকে পারিস নির্ঝরকে খুঁজে বের কর। অচেনা লোকটার এই ভুলটার ফায়দা তুলেছে নির্ঝর। নির্ঝর জানত তার শত্রুরা এমনটাই ভাববে আর তাদেরকে দেশের ভেতরে খুঁজবে, তাই সে দেশের বাইরে চলে এসেছে। নির্ঝর যেভাবে ভেবেছে ঠিক সেভাবেই হচ্ছে। এখন বাকিটা দেখা যাবে। চৌধুরী বাড়িতে তমা সকাল থেকে পায়চারি করে চলেছে ঘরের মধ্য দিয়ে। আবির 2 বার প্রশ্ন করেছে তমাকে যে কি হয়েছে তোমার, কিন্তু তমা কোনো উত্তর দেয়নি। আবিরকে এড়িয়ে চলেছে তমা। আবির কিছুই বুঝতে পারছে না তমার হয়েছেটা কি। তমার চোখে মুখে চিন্তা আর রাগ দুটোর ছাপ বেশ ভালো করে প্রকাশ পাচ্ছে। আবির কিছুটা অবাক হয়ে তমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তমা, তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? কিছু না, বললাম না। কেন কিছু না? বলো না কি হয়েছে। তোমায় দেখে চিন্তিত মনে হচ্ছে। তুমি কি চুপ করে বসবে আবির? আমার রাগ হচ্ছে। তুমি এমন করছো কেন? তমা কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে তমার মুখের রূপ পরিবর্তন হয়ে গেল। তমা হাসি মুখে তাকালো আবিরের দিকে। আবিরের পাশে বসল। আবির? কি? তমার হঠাৎ চেঞ্জ দেখে আবির কিছুটা অবাক হলো। তুমি তো জানো তাই না, ভাইয়া ছায়াকে নিয়ে কোথায় গেছে? আবির অন্য ধ্যানে থেকে বলে দেয়। হ্যাঁ। তমার রূপ আবার পরিবর্তন হয়ে যায়। তমা চোখ মুখে আলোর ঝলকানি দিয়ে বলে, বলো না কোথায় আছে। আবিরের ধ্যান ফিরে ওর মনে পড়ে এ কথাও কাউকে বলতে পারবে না। নির্ঝর আবিরের কাছে বলেছিল এ কথা কেউ যেন না জানে। তাই আবির তড়িঘড়ি করে কথা বদলে দিল। আরে না না, আমি জানি না। আমি তো হুট করেই বলে দিয়েছি জানি। আমাকে ভাই কিছু বলেনি। তুমি মাত্র বলেছো তুমি জানো। কি যে বলো না তোমা, ভাইয়া আমাকে বলবে কেন? ভাইয়া বলতে হলে আগে মাকে বলতো। তাও ঠিক। তুমি কি ভাইয়ার যাওয়া নিয়ে চিন্তিত তোমা? মানে না না, কি যে বলো, আমি চা করে নিয়ে আসছি। হঠাৎ তমার এমন পরিবর্তনজনক কথায় আবির অবাক হলেও তা প্রকাশ করল না। তমা চলে গেল কিচেনে। তমা চলে যেতেই আবির বলে উঠল, তবে কি ভাইয়া যা বলেছিল তাই সত্যি? নির্ঝরের বুকের ওপর ছায়ার মাথাটা চুলগুলোর একটা দুটো নির্ঝরের মুখের ওপর পড়ছে।
মিষ্টি একটা ঘ্রাণ আসছে নির্ঝরের নাকে। নির্ঝর আনমনে হেসে দেয়। সে চোখ বন্ধ করেও ছায়ার চুলের ঘ্রাণ চিনতে এক বিন্দু ভুল করেনি। সকাল হয়েছে, তাই নির্ঝর চোখ খুলে ছায়াকে বুকে থেকে বালিশে নামিয়ে দিল। ছায়ার কপালে দিল ভালোবাসার পরশ। তারপর উঠে ওয়াশরুমে চলে গেল। আজ অনেক প্ল্যান ছিল নির্ঝরের। ছায়াকে আজ একটা অসম্ভব সুন্দর দিন উপহার দিতে চায় নির্ঝর, তাই নিজেকে প্রস্তুত করছে সে। কিছু সময় পরে ছায়াও ঘুম থেকে উঠে যায়। দুজনে সকালের খাবার শেষ করে নির্ঝর ছায়ার সামনে দাঁড়ায়। হঠাৎ নির্ঝরের সামনে দাঁড়ানোতে ছায়া ভ্রুযুগল কুঁচকে বলল, কি? নির্ঝর পেছন থেকে একটা প্যাকেট এনে ছায়ার হাতে ধরিয়ে দিল। ছায়া প্যাকেট হাতে নিয়ে বলল, কি করব? পরে রেডি হয়ে বাইরে এসো, অপেক্ষা করছে। কথাটা বলে ছায়ার থেকে পাল্টার কথা না শুনে নির্ঝর চলে গেল বাইরে। ছায়া প্যাকেটটা হাতে করে খুলে দেখলো ভেতরে একটা হালকা বাসন্তী রঙের শাড়ি। কাতান শাড়ির ওপর স্টোনের কাজ। এ মনে হয় এক অদ্ভুত সুন্দর শাড়ি, তার সাথে কিছু গহনা। ছায়া মৃদু হেসে তৈরি হয়ে নেয় ঠিক নির্ঝরের মনের মতো। তারপর নির্ঝরের কথা মতো বাইরে আসে। নির্ঝর ছায়াকে দেখে চোখ ফেরাতে পারছে না। পরীটাকে আজ অনেক সুন্দর লাগছে। নির্ঝর ছায়ার পেছনে গিয়ে ছায়ার চোখ বেঁধে দেয়। ছায়া চুপচাপ নির্ঝরের কর্মকাণ্ড উপভোগ করছে। কিছু সময় পর নির্ঝর ছায়াকে সমুদ্রের একদম কাছে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে চারদিকে শুধু সমুদ্র আর সাদাবালি। তারই পাশে একটা টেবিল আর দুটো চেয়ার। তার ওপরে আছে একটা কেক, যাতে ছায়া আর নির্ঝরের বিয়ের ছবি। নির্ঝর ছায়াকে কেকের সামনে এনে ছায়ার চোখটা খুলে দেয়। ছায়া চোখ মেলে তার সামনে এত সুন্দর দৃশ্য দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। ছায়া নির্ঝরকে জড়িয়ে ধরে। তারপর দুজন মিলে কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দেয়। তারপর তারা সেখানে বেশ অনেকটা সময় ঘোরাফেরা করে। নির্ঝর ছায়াকে মাঝে মাঝে এক একটা উপহার দিতে আছে, আর ছায়া অবাক হতে আছে। সত্যি আজ নির্ঝর ছায়াকে এক অদ্ভুত সুন্দর দিন উপহার দিল। বেশ কিছু সময় সেখানে থাকার পর তারা তার রিসর্টে ফিরে আসে। রিসর্টে ফিরে ছায়া গোসল সেরে নির্ঝরের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। চৌধুরী বাড়িতে তমা কাল থেকে আবিরের সাথে এক দ্বন্দ্ব কথা বলেনি। আবির বেশ বুঝতে পারছে তমার কিছু হয়েছে। আবির তমার কাছে এসে তমাকে কিছু বোঝাতেও পারছে না। তমার চোখে মুখে চিন্তার বিশাল এক কালো ছায়া, যেন তমাকে গ্রাস করে আছে গ্রহণের মতো করে। আবিরের কাছে তমার এই চিন্তার কোনো ব্যাখ্যা নাই। আবির চুপচাপ তমার কর্মকাণ্ড দেখে চলেছে। আজ সকালে খাবার না খেয়ে আবির বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। চৌধুরী বাড়িতে তমা নিজের রুমে বসে বসে কিছু ভাবছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ে টেবিলে থাকা আবিরের ফোনের ওপর। তমা খেয়াল করলো তার ফোনটা বাজছে। হয়তো আবির ভুলে ফেলে গেছে, অফিসে নিতে মনে ছিল না। ফোনটা কয়েকবার বাজা শেষ হলে তমা সেটা তুলতে যায়, কিন্তু ফোনটা কেটে যায়। তমা স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে কিছুটা অবাক হয়। এমন নাম্বার সে আগে দেখেনি। তমা ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ড দিয়ে লক খুলে হাজব্যান্ডের ফোনের সব তার জানা। আবার নাম্বারটা ভালো করে দেখে বুঝতে না পেরে গুগলে সার্চ দেয়, আর তখনই সে বুঝতে পারে নাম্বারটা মালদ্বীপের। তমার বুঝতে দেরি হয় না সে তাহলে কে ফোন করেছে, আর নির্ঝর আর ছায়া কোথায় আছে। এবার কি হবে নির্ঝর? তোমায় আমার হতেই হবে। ছায়া তোকে এবার মরতেই হবে। কথাটা বলে বিকট এক হাসি হাসল তমা, যেন সে দুনিয়াকে জয় করে ফেলেছে। তারপর সে অন্য কাউকে ফোন করে। নির্ঝর, 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 এবার তোমায় কে বাঁচাবে? তুমি সেই ভুলটা আবার করলে। আগেরবার বেঁচে গেছিলে, কিন্তু এবার আর বাঁচবে না, আমি কথা দিলাম। চেয়ারে হেলান দিয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে কথাটা বলছে অচেনা লোকটি। আদনান চৌধুরী যা চায় তা হাসিল করেই ছাড়ে। আমি চাই ছায়াকে, আর ছায়া শুধু আমার। তুমি জানো কি ছায়া, কত অপেক্ষার পর তোমায় কাছে পাবো। তুমি কিন্তু ভয় পাবা না, তুমি শুধুই আমার। এত পাগল হোস না বাবা ওই একটা মেয়ের জন্য। পাশ থেকে এক মহিলার কণ্ঠ ভেসে আসতে অচেনা লোকটার মুখ তুলে তাকায়। একটা মহিলা যার চোখ দুটো শুধু বার করা আর সমস্ত শরীর কালো কাপড়ে ঢাকা। মহিলাকে দেখে অচেনা লোকটা উঠে দাঁড়ায়। মা তুমি? হ্যাঁ আমি। তুই নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস? ছায়াকে নিজের কাছে না পাওয়া পর্যন্ত একটা দানা আমি মুখে তুলব না মা।
আদনান বাবা আমার, এমন করিস না। তুই খেয়ে দিয়ে প্ল্যান কর। তা ছায়া তো খোঁজ পেয়ে গেছিস। ছায়া তো শুধুই তোর। কেন তুই নিজের ক্ষতি করছিস বাবা? আমি নিজের ক্ষতি করছি না মা, আমি জানি আমি কি করছি, তুমি চিন্তা করো না। আদনানের কথা শুনে তার মা হাতের ভাজে ছেলের মুখ এনে বলে, তুই আমার একমাত্র ছেলে বাবা, এমন করিস না। খেয়ে নে। তুই না খেয়ে অসুস্থ হলে আমার কি হবে বল? মা তুমি চিন্তা করো না, আর কিছু সময়ের মধ্যে ছায়া আমার কাছে থাকবে, তারপর আমি খেয়ে নিব। এমন করিস না বাবা, তোকে আল্লাহর দোহাই লাগে। খেয়ে ওষুধ খেয়ে তারপর কাজ কর। আদনান মায়ের জোরাজুরিতে খাবার খেয়ে ঔষধ খেয়ে নেয়। এই দুনিয়াতে তার মা ছাড়া আপন কেউ নেই, তাই মায়ের কথাই তাকে সব করতেই হবে। মা ছেলের কুশল বিনিময় শেষ হবার পর আদনান সবাইকে ডেকে জড়ো করে। আমাদের এখনই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হতে হবে, আর সেখানে গিয়ে কি করণীয় তা তোমরা জানো। জি বস। আদনানের ইশারায় সবাই বেরিয়ে পড়ে, আর আদনানও। ছায়া বসে বসে নির্ঝরের মুখ পর্যবেক্ষণ করছে। নির্ঝরের ফোনে কাজ করছে, কিন্তু ছায়ার কর্মকাণ্ড তাকে বাধা দিচ্ছে। নির্ঝর মাঝে মাঝে ছায়াকে সরিয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে বিরক্ত একটা শব্দ করছে, কিন্তু কিছু হচ্ছে না। ছায়া তার বাচ্চামি চালিয়ে যাচ্ছে। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিয়ে ছায়াকে টেনে নির্ঝরের নিচে ফেলল। কে আদৌ লাগবে নাকি? এই না না, ছাড়ুন। এমন করছিলে কেন? শাস্তি তো বাবাই। কথাটা বলে নির্ঝর ছায়ার ঠোঁটের দিকে অগ্রসর হয়। যখন ছায়ার ঠোঁট দুটো আবদ্ধ করবে ঠিক তখনই নির্ঝর ছায়াকে হুট করে এমনভাবে টেনে তুলছে যে ছায়া তার দু হাতে বেশ ব্যথা অনুভব করছে। নির্ঝর হঠাৎই পাগলের মতো করে ছায়াকে বোরখা পরতে বলল। বাসায় যাব। নির্ঝর। ছায়া প্রশ্ন করো না, যা বলছি তাই করো। নির্ঝরের রাগ দেখে ছায়া চুপ হয়ে যায়। নির্ঝরের কথা মতো তারা রওনা হয়, কিন্তু নির্ঝর এমন হুট করে কি থেকে কি করলো তা ছায়ার মাথার ওপর দিয়ে গেল। আদনান যখন তার পার্সোনাল প্লেন থেকে নামলো, নির্ঝর তখন ছায়াকে নিয়ে তার লোকাল ফ্লাইটে উঠল। দুজনের খুবই কাছে ছিল, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। প্লেনে নির্ঝর একদম চুপচাপ বসে আছে। ওকে দেখে ভীষণ রাগী মনে হচ্ছে। ছায়ার ইচ্ছে হচ্ছে প্রশ্ন করতে, কিন্তু নির্ঝরের রাগ সম্পর্কে ছায়া ভীষণ ভালো করে জানে, তাই চুপচাপ নির্ঝরের মতের সাথে তাল মিলিয়ে চলছে। নির্ঝরের ছায়া যে রিসোর্টে ছিল সেখানে প্রায় সবটুকুই লন্ডভন্ড করে দিয়েছে আদনান। আবার সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলাম আমরা। শেষ হয়ে গেল সব। নির্ঝর দেশে চলে গেছে। নির্ঝর দেশের মাটিতে পা দিলে কতটা শক্তিশালী হতে পারে তা শুধু আমি জানি। আশেপাশে সবাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো নির্ঝর আর ছায়া আদনানের রিসোর্টেই ছিল, কিন্তু আদনান তা জানতো না। এটাই হলো নির্ঝর। ও যা করে তা সবটুকুই আদনানের ব্রেনের এক হাত ওপর দিয়ে যায়। চৌধুরী বাড়িতে পৌঁছাতে দিন কেটে যায়। ছায়া জার্নি করে ভীষণ ক্লান্ত। ছায়া খেয়াল করে তাদের সেফটির জন্য তাদের সামনে দুটো গাড়ি এবং পেছনে দুটো গাড়ি। নির্ঝর খুবই ক্লান্ত, তাই ড্রাইভার ড্রাইভ করছে। ছায়া খেয়াল করে নির্ঝর ছায়ার কাঁধে মাথা দিয়ে চুপচাপ বাচ্চাদের মতো চোখ বন্ধ করে আছে। ছায়া নির্ঝরের চুলে গুলো ছুঁয়ে দিল। ছায়া বোঝে না নির্ঝর ঠিক কখন কি করে আর কেনই বা করে। চৌধুরী বাড়িতে পৌঁছে গাড়ি থামলে নির্ঝর চোখ খোলে। ছায়া নির্ঝর বাড়ির ভিতরে আসে। ছায়ার শাড়ির আঁচলটা হঠাৎ একটা গাছে বেঁধে যায়, তাই ছায়া নির্ঝরে থেকে একটু দূরে সেটাকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নির্ঝরকে একা বাড়িতে আসতে দেখে তমা দৌড়ে নিচে আসে। খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে, ভাইয়া আপনি এসেছেন? ছায়াকে কোথায় মাটি দেওয়া হলো? নির্ঝর তমার মুখে একথা শুনে রক্তচক্ষু নিয়ে তমার দিকে তাকায়। তমা বুঝতে পারে সে কি বলে ফেলেছে, তাই হাসি মুখটা চুপসে যায় তার। কি বলছিস আপু? হঠাৎ ছায়া নির্ঝরের পাশে এসে কথাটা বলে। তমার চোখ রসগোল্লা হয়ে যায় ছায়াকে দেখে। তমার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু তমা নিজেকে সামলে ছায়াকে বলে, কিছু না, তুই কই সেটাই প্রশ্ন করছিলাম, ভেতরে আয়। কথাটা বলে তমা চলে গেল। ছায়া কিছুই বুঝতে পারল না। নির্ঝর ছায়ার হাত ধরে তাদের ঘরে নিয়ে আসে। ছায়া, বলুন। আমি ভীষণ ক্লান্ত। গোসল করুন।
হুম, একটা আবদার করব। হুম। রান্নাটা তুমি করবে। নিঝড় এর করুণ সুরে কথাটা বলে, কারণ সে জানে ছায়াও ক্লান্ত। কিন্তু এই মুহূর্তে এই বাড়ির কারোর হাতের খাবার তার পেট দিয়ে নামবে না, তাই না চাইতেও সে ছায়াকে কথাটা বলে। আমি এখনই নিয়ে আসছি। ছায়া নিচে চলে যায়, নির্ঝরের জন্য ভাত আর মাংস তৈরি করতে শুরু করে। ছায়াকে কিচেনে দেখে তমা চোখ ঘুরিয়ে চলে যায়। ছায়া তমাকে ডাক দেবে তখন ছায়া বুঝতে পারে না তমার কি হলো। তমা চলে যাওয়াতে ছায়া আবার একা একা কাজ করতে শুরু করে। ছায়াকে দেখে তমার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু ছায়াকে সেটা বুঝতে দিলে হবে না। তমার রুমে এসে কাচের ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। কি করে হলো এটা? কি করে হলো? কত স্বপ্ন দেখেছিলাম, সব এভাবে মাটি হয়ে গেল। কি করে হলো? তমা পুরাই পাগল হয়ে গেছে রাগে। ছায়া খাবার সাজিয়ে টেবিলের সাথে থাকা চেয়ারে বসে পড়ে। ভীষণ ক্লান্তি গ্রাস করেছে তাকে। উঠে নির্ঝরকে ডাকবে সেই শক্তিটুকু নেই। আশেপাশে কোনো সার্ভেন্টও নেই। এই রাতে কারো থাকার কথা না। সার্ভেন্ট থাকলেও হয়তো ছায়াকে এগুলো করতে বলতো না নির্ঝর। ছায়া সিঁড়ি বেয়ে উঠতে যাবে, তখন নির্ঝর নিচে এসে। যাও, ফ্রেশ হয়ে এসো। ছায়া নির্ঝরকে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে শাওয়ার নিতে চলে যায়। নির্ঝর এসে টেবিলে বসে। তখন তো আমার রুম থেকে বাইরে বের হয়। নির্ঝরকে বসে থাকতে দেখে দৌড়ে আসে। ভাইয়া, আপনি তো কিছু খাননি, রান্না করে আনছি। আমিও না একদম পাগল, সব কিছু ভুলে যাই। তার প্রয়োজন নেই ভাবি, আপনি বসুন। আজ প্রথম নির্ঝর তোমাকে ভাবি বলল। এর আগে তমা বলেই ডাকত। তমা বেশ অবাক হয়। আমাকে ভাবি কেন বলছেন ভাইয়া? ভাইয়ের স্ত্রীকে ভাবি বলে ভাবি। রান্না না করলে খাবেন কি? আমার স্ত্রী রান্না করেছে। ও, এগুলো এগুলো তো আমি রান্না করেছি ভাইয়া। ছায়া তো রান্না পারে না। ভাবি, রান্না যদি আপনি করতেন তবে আবার রান্না করার কথা বলতেন না। তমার পুরাই হাতে নাতে ধরা পড়ে বিভ্রান্তিতে পড়ে যায়। ছায়া নিচে চলে আসে, নির্ঝরকে খেতে দেয়, আর আবিরও আসে। ভাই আপনিও বসুন। হ্যাঁ, আমিও সকাল থেকে কিছুই খাইনি। আবির ফ্রেশ হয়ে খেতে বসে। কেন ভাইয়া খাননি? তোমার আপু রান্নাই করেনি। নির্ঝর খাওয়া ছেড়ে একবার তমার দিকে তাকায়। নির্ঝর বেশ ভালোই বুঝতে পারছে কি হচ্ছে। আবির, ছায়া বেশ সুন্দর রান্না করে, খেয়ে দেখ। আবির খাবার মুখে দিয়ে ছায়ার প্রশংসায় পঞ্চমুখ। তা দেখে তমা সেখান থেকে রাগী মুড নিয়ে উঠে যায়। ছায়া তমার ব্যবহারে ভীষণ অবাক। ভাইয়া আপুর সাথে ঝগড়া হয়েছে কি? না তো, আপু কেন? ও এমন করছে কেন? ধরাই যাচ্ছে না, ছ্যাঁত করছে। আরে ওকে নিয়ে তুমি ভেবো না। ছায়া আবিরের দিকে তাকালো। ছায়া স্পষ্ট বুঝতে পারছে আবিরের মুখে চিন্তার ছাপ। সবাইকে খাইয়ে নিজে খেয়ে ছায়া আর নিঝর ওপরে এলো। রুমে এসে ছায়া বিছানার এক কোণে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। কিছু সময় পর নিঝর দেখতে পায় ছায়া কিছুটা শীতে শাড়ির ভেতর ঢুকে গেছে একদম। নিঝর গিয়ে এসিটা একটু কমিয়ে ছায়ার গায়ে চাদর টেনে দেয়। তারপর নিজে ছায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ছায়াকে জড়িয়ে নিঝর পরম শান্তি অনুভব করে। চোখ বন্ধ করে ছায়ার চুলের ঘ্রাণ অনুভব করলে অসম্ভব সুন্দর একটা ফিলিংস আসে নিঝরের। নিঝর ছায়াকে সারা জীবন এভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ঠিক এভাবে সারা জীবন কাটিয়ে দিতে চায়। মালদ্বীপ থেকে ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজেকে আটকে নিয়েছে আদনান। আদনানের চোখ দুটো রক্তর মতো লাল হয়ে আছে। হাতের কাছে কিছুই সুরক্ষিত নাই তার, সব ভেঙে চুরমার করে দিয়েছে সে। ভয়ে আদনানের কাছে কেউ আসতে পারছে না। আদনানের রাগ সম্পর্কে সবাই খুব ভালো করে অবগত। আদনানের মা আদনানের কাছে আসতে চাইল, কিন্তু আদনানের রাগের কাছে সেও নিরুপায়। নিরাশ হয়ে সে আদনানের বাসা থেকে বেরিয়ে এলো। আবির খেয়াল করেছে তমা কেমন অস্থির হয়ে আছে, কিন্তু এবার তমার অস্থিরতা দেখে আবির তেমন কিছু বলল না, উল্টো মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আবিরের সত্যি আর সহ্য হচ্ছে না তমার ব্যবহার। রাত গড়িয়ে দিন হলো। নিঝর ঘুম থেকে উঠে ছায়াকে নিজের বুকের মধ্যে বাচ্চাদের মতো গুটিয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। ছায়া একটা কিউট ছোট্ট বাবুর মতো হাত পা গুটিয়ে নিঝরের বুকের মাঝে শুয়ে আছে। নিঝর মৃদু হেসে ছায়াকে সরাতে চেষ্টা করে, কিন্তু ঘুমের ঘরে মেয়েটা নিঝরকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নিঝরের মাথায়
তা দেখে একটা দুষ্ট বুদ্ধি আসে। নিঝর ছায়ার নাক ঠোঁট টানতে শুরু করে। ঘুমের মাঝে এমন আকামের শিকার হয়ে ছায়া এক পর্যায়ে চোখ খুলে বিরক্ত চোখে তাকিয়ে বলে, কি সমস্যা? ওঠো। একটু পরে। না, একটু পরে না, ওঠো, আমার চেম্বার আছে। না। কি না? চেম্বার নাই। তোমার কথা মতো। হ্যাঁ, আমি না আপনার বউ? চুপ থাকেন এবার। ছায়া নির্ঝরের ঠোঁট বন্ধ করে দেয় 2 আঙ্গুল দিয়ে। নির্ঝর অবাক হয় ছায়ার কাজে। নির্ঝর ছায়ার হাত সরিয়ে ছায়াকে আবারও ডাক দেয়। উফ, আমার মাথার যন্ত্রণা হচ্ছে তো নির্ঝর। কেন? ঘুমের ঘাটতি। তো আমাকে এখন কি করতে হবে? আমাকে এইভাবে জড়িয়ে শুয়ে থাকেন, আমি একটু ঘুমাই, আর জ্বালাবেন না। কথাটা বলে ছায়া আবার ঘুমিয়ে যায়। নির্ঝর ছায়ার কাণ্ড দেখে কিছুটা শব্দ করে হেসে দেয়। পাগলি একটা। না, ঘুমান। ছায়া আবার নিঝরের ঠোঁট আটকে দেয়। এবার নিঝর ছায়াকে আরও জোরে জড়িয়ে শুয়ে পড়ে। ছায়ার চুলের ঘ্রাণ, ছায়ার বন্ধ চোখের মায়াবী মুখ, সব মিলিয়ে এক অপরূপ সুন্দরী নারী। সকাল 11টা বেজে গেছে। তমা খাবার টেবিলে শাশুড়ি মায়ের সাথে বসে আছে। অনেক সময় ধরে কিছু বলবে বলে হাত মুচড়াচ্ছে তমা, কিন্তু সাহস হয়ে উঠছে না। তমার এই অবস্থা দেখে তমার শাশুড়ি বলে ওঠে, কিছু বলবি তমা? মা আসলে এত সকাল হয়ে গেল, ছায়াও আসলো না, ভাইয়াও আজ বের হলো না। আজ তো ভাইয়ার চেম্বার ছিল। তাতে কি কোনো সমস্যা হয়েছে তমা? না। তবে কাল এসেছে, ক্লান্ত, তাই ঘুম হয়তো। মা আসলে কি বলতে চাইছো তমা? তোমার মুখে এসব কথা মানায় না। চোখ রাঙিয়ে কথাটা বলল মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী এর চোখের দিকে তাকিয়ে তমা চুপ হয়ে গেল। মিসেস চৌধুরী চলে গেল ওপরে। তমা বসেই রইল। আবিরও তমাকে তেমন ভাও দিচ্ছে না। কিছু সময় পর নিঝর আর ছায়া নেমে আসে নিচে। তমা ওপরের দিকে তাকিয়ে ছায়াকে নির্ঝরের সাথে দেখে চোখ রাঙিয়ে উঠে পড়ে। ছায়া নির্ঝরকে সাথে সহ্য হচ্ছে না তমার। ছায়া আর নির্ঝর নিচে নামতে তমা তড়িঘড়ি করে বলতে থাকে, ভাইয়া আসুন, খাবার খাবেন না? সকাল থেকে বসে আছি আপনার জন্য। কিরে আপু, আমার জন্য করিসনি নাকি? ছায়ার কথায় তমা উত্তর দিল, না রে, তুই খাবি না? আমি তাই ভাবছি। আর এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কে তোর জন্য খাবার নিয়ে বসে থাকবে? তমার কথায় ছায়া বেশ কষ্ট পেল, কিন্তু নির্ঝর তমার কথায় তোয়াক্কা না করে ছায়াকে উদ্দেশ্য করে বলল, ছায়া, ব্রেকফাস্ট তৈরি করো, যাও। কেন ভাইয়া, আমি তো করেছি। আমার স্ত্রীর জন্য যে খাবার না, সে খাবার আমার জন্যও না। নির্ঝরের কথায় তমা উত্তর না দিয়ে ওপরে চলে যায়। ছায়া গিয়ে খাবার তৈরি করে আনে। নির্ঝর আর ছায়া মিলে খেয়ে নিল। সেই ছোট থেকে তোকে যখন মা এনেছিল, তখন থেকে তুই আমার পছন্দের জিনিসগুলো নিয়ে বেড়াচ্ছিস। আমি তখন থেকে তোর থেকে আমার পছন্দগুলো বাঁচিয়ে রাখছি। কিন্তু কি করব এখন? তুই যে আমার নির্ঝরকে পুরাই কেড়ে নিয়ে গেছিস ছায়া। আমি কি করে তোকে সহ্য করব? সহ্য করতে পারছি না তোকে। নির্ঝরের পাশে তো নাই। যেদিন আমি নির্ঝরকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, ও আমায় সেদিন তোর জন্য রিজেক্ট করেছিল, যার জন্য ওর ভাইকে ফাঁসালাম। আর সেই তুই আমার নির্ঝরকে কেড়ে নিলি ছায়া। তুই কেড়ে নিলি আমার থেকে। তমা নিজেকে সামলাতে পারছে না। আশেপাশের সব কিছু তছনছ করে দিতে মন চাইছে তার। তমা চুপচাপ বসে ভাবতে থাকে অতীতের কথা। তমা তখন ছোট, কিছু বুঝতে শিখেছে। ছায়া ছিল এতিম। তাদের চাচা চাচির একমাত্র 1 বছরের সন্তান ছায়া। ছায়ার বাবা মা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিন ছায়াকে ছায়ার মা বাবা তমার মা বাবার কাছে দিয়ে গেছিল, কারণ তাদের কোনো কাজ ছিল ইম্পর্টেন্ট। তমা যেহেতু বড় আর ছায়া তো এখন কথা বলতে পারে না, 1 বছর 1-2 মাস বয়স বাচ্চাটার, তাই তমার মা ছায়াকে রেখে দেয় নিজের কাছে। ছায়াকে রেখে দিয়ে অনেক বড় বিপদ থেকে ছায়াকে রক্ষা করে তারা। তমার মা ভাইয়া ভাবির মৃত্যুতে ভীষণ কষ্ট পায়। সে ছায়াকে নিজের মেয়ের সাথে বড় করার সিদ্ধান্ত নেয়। এতে অবশ্য তমার বাবার কোনো আপত্তি ছিল না। তমা তখন বেশ বড় হয়েছে, সবই বোঝে, তাই ছায়াকে সে আপন করে নিতে চাইতো না। কিন্তু তমার মায়ের একটাই কথা ছিল, ছায়া যে আমাদের পরিবারের না,
এটা যেন কেউ কখনো জানতে না পারে। এভাবে ছায়া বড় হয় তোমার মা বাবার কাছে তোমার বোন হিসেবে। ছায়া আজও কথা জানে না। ছোট থেকে তোমা মনে করতো ছায়া তোমার ভাগে ভাগ বসিয়েছে শুধুমাত্র ছায়ার জন্য। তোমার বাবা মা দ্বিতীয় কোনো সন্তান নেননি ছায়াকে সময় দেওয়ার জন্য। এ সব কিছু তোমার ভীষণ খারাপ লাগতো। তোমার ছোট থেকেই ছায়াকে সহ্য করতে পারতো না। এভাবে ছায়া তোমা বড় হতে থাকে আর তোমার মধ্যে এই কথাটা আরও বড় জায়গা করতে থাকে। এভাবে চলতে থাকে দিন। ছায়ার ছোট্ট থেকে স্বপ্ন ছিল ও ডক্টর হবে। লেখাপড়ায় ও ভালো ছিল। সে সবসময় ছায়া বড় বড় ডক্টরদের দেখত। তাদের কথা বলা মোটিভেশন সে ফলো করত। এভাবে চলতে চলতে একসময় ছায়া একটা ম্যাগাজিনে নির্ঝরকে দেখতে পায়। নির্ঝর সম্পর্কে পড়ে ছায়ার ভীষণ ভালো লাগে নির্ঝরকে। তাই সে নির্ঝরকে সার্চ করা শুরু করে। নির্ঝরের ইনস্টাগ্রাম, ফেসবুক সব অ্যাকাউন্ট চেক করে ছায়া। ছায়ার নির্ঝরকে বেশ ভালোই লাগে। তাই সে তোমাকে নির্ঝর সম্পর্কে বলে এবং তোমাকে নির্ঝরকে দেখায়। তোমার নির্ঝরকে তখনই প্রথম দেখে। ছায়ার প্রসঙ্গে তোমার কখনো ডক্টরদের প্রতি কোনো ইচ্ছে ছিল না, কিন্তু নির্ঝরকে দেখে ওর ভালো লেগে যায়। তোমার ছায়াকে না জানিয়ে নির্ঝরের ভার্চুয়াল লাইফে অ্যাড হতে চেষ্টা করে, কিন্তু সেখানে নির্ঝর তোমাকে ফলোয়ার বানিয়ে রাখে। এইটা দেখে তোমা আরও বেশি আকৃষ্ট হয় নির্ঝরের দিকে। তোমা বরাবরই কখনোই ছায়াকে নিজের জীবনের কিছু শেয়ার করতো না, কিন্তু ছায়া বোনকে প্রায় সবই বলতো। তাই ছায়ারও জানা ছিল না তোমা নির্ঝরের দিকে আকৃষ্ট। সেদিন ছিল শীতের শেষ, বসন্তের শুরু। ছায়ার কলেজে অনুষ্ঠান, তার অতিথি ছিল নির্ঝর। তোমা তখন ইঞ্জিনিয়ারিং পড়ে। ছায়া ভীষণ উৎসাহ নিয়ে তোমাকে বলে, আপু জানিস আমাদের কলেজে ডক্টর নির্ঝর আসছে? তোমা ছায়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে পড়ে। কি সত্যি? হ্যাঁ আমি শুনলাম উনি নাকি প্রধান অতিথি। ও আচ্ছা। ছায়া, তুই তো কাল যাবি তাই না? হ্যাঁ। শাড়ি পরবি? হুম। আমিও যাই তোর সাথে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কাল তবে আমাকে ডেকে নিয়ে যাস। আচ্ছা আপু। ছায়া খুশি খুশি নিজের রুমে চলে আসে। পরের দিন ছায়া একটা নীল শাড়ি পরে হালকা সেজে বেরিয়ে আসে তোমাকে ডাকতে। ছায়া তোমার রুমে এসে অবাক। তোমা পুরাই বিয়ের সাজে সেজেছে, ব্রাইডাল লুক। ছায়ার রুমে এসে নিজেকে আর তোমাকে দেখছে। ছায়া শুধু একটু লিপস্টিক আর আইলাইনার দিয়েছে, আর কিছু চুড়ি, একটা চেইন, একজোড়া ঝুমকো, আর তোমা পুরাই ব্রাইডাল। আপু এত সেজেছিস কেন? কেন, ভালো দেখাচ্ছে না? হ্যাঁ একটু বেশি সুন্দর দেখাচ্ছে। সেটাই তো চাইছি। মানে? চল তো যাই। হুম। তোমা আর ছায়া বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে ছায়া দেখে তোমা তার বন্ধুদের ডেকেছে, তাই তোমা সেখানে চলে যায়। এদিকে ছায়া তার একমাত্র কাছের বান্ধবীকে বলেছে, আমার আপু আসবে, তোর সাথে যেতে পারবো না। তোমার দিকে তাকিয়ে মৃদু হেসে ভেতরে চলে আসে। আসতেই ওর সাথে দেখা হয় রুহির সাথে। রুহিও ছায়ার মতো হালকা সেজেছে। এই মিরিজান। ছায়া, কখন এলি? মাত্র। ও, আপু কই? ওর বন্ধুদের সাথে। রুহি বুঝতে পারে ছায়ার কষ্টটা, তাই রুহি বলে, ওরে মিরিজান, তোর ক্রাশ আজ কলেজে আসবে, একটু হাস না আমার সন্টু মন্টু। রুহির মুখে সন্টু মন্টু শুনে ছায়া হেসে দেয়। চল ওইদিকে যাই, কলেজটাকে ঘুরে দেখি। আচ্ছা চল। রুহি আর ছায়া চলে যায়। এদিকে কলেজ অনুষ্ঠান শুরু হয় এবং নির্ঝর ওর পৌঁছে যায়। তোমা নির্ঝরের দিকে তাকিয়ে পুরাই অবাক। এ তো ছবি থেকেও সুন্দর ছেলেটা। তোমা, তোর জীবন মরণ এই নির্ঝরই। তোমার নির্ঝরের দিকে খেয়াল করতে থাকে। ওদিকে ছায়া রুহি কলেজে ঘুরতে থাকে। নির্ঝর তার বক্তব্য দেওয়ার আগে একবার নিজেকে রিসেট দিতে চায়, তাই ওয়াশরুমে চলে আসে। তার পাশেই তার জন্য একটা রুম সেট করা রাখা ছিল। তোমার নির্ঝরকে ফলো করতে করতে সেই রুমে চলে যায়। এদিকে রুহি আমার না কুচি খুলে যাচ্ছে, চল না ওয়াশরুমে। চল যাচ্ছি।
রুহি আর ছায়া ওয়াশরুমের দিকে চলে আসতে থাকে। যেহেতু একটা গার্লস কলেজ, তাই আলাদা কোনো ওয়াশরুম নাই। ছায়া আর রুহি ওয়াশরুমের সামনে চলে আসে। নির্ঝর এর গার্ডরা তাদের খেয়াল করেনি, কারণ তারা কিছুটা দূরে ছিল। রুহি, হুম, আমি না আমার ব্যাগটা ওই গাড়িতে রেখে এসেছি। আমার কিছু সেফটি পিন লাগানো লাগবে, একটু এনে দিবি? হুম, ওকে। রুহি চলে যায়। ছায়া ওয়াশরুমের দরজা খোলে। ভেতরে 5-6টা ওয়াশরুম আর তার বাইরে বেসিং। ছায়া ভেতরে কাউকে না পেয়ে ভাবল কেউ নেই, তাই নিজের কুচি ঠিক করতে লাগলো। কিন্তু ঠিক করতে গিয়ে আবারও ব্যাঠিক হয়ে যাচ্ছে। ধুর, এটা কি করে? আল্লাহ, মা তুমি কই? তুমি কে? ছায়া কুচি ধরেছিল, হঠাৎ একটা ছেলে কণ্ঠ শুনতে পেয়ে হাত থেকে সব কুচি মাটিতে পড়ে যায়। আর আয়নার দিকে চোখ গেল। নির্ঝর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ছায়ার দিকে। নিজের এই অবস্থায় নির্ঝরের সামনে পড়ে ছায়া পুরাই বিভ্রান্ততে পড়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কি সমস্যা তোমার? ওভাবে তাকিয়ে আছো কেন? মানে আমি সরি, আমি জানতাম না কেউ নির্ঝর ছায়ার দিকে এগোতে গেলে কাছে আসছেন কেন? ছায়া চিৎকার করে কথাটা বলতে গেলে, কিন্তু অর্ধেক বলার সঙ্গে সঙ্গে নির্ঝর ছায়ার মুখ চেপে ধরল। কি সমস্যা? নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে ছায়ার মুখের শব্দ ভুলে যায়। মায়াবী কোনো পরী তার সামনে নেমে এসেছে। চোখের ওপরের আইলাইনারের কালো লাইনটার জন্য চোখ দুটো তার বড় দেখাচ্ছে। ছায়া বেশ কিছু সময় পর নির্ঝরের রেসপন্স না পেয়ে নির্ঝরের পেটে ক্ষুধা দিতে থাকে। নির্ঝর ব্যথা পেয়ে সরে আসে। হ্যাঁ মেয়ে, বেয়াদব নাকি? ধরেই রেখেছেন, ছাড়ছেনই না, কি করব তা? তোমাকে আমি হঠাৎ নির্ঝরের ডাক আসে। পরে দেখে নেব। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া এখনো ভ্যাবলার মতো তাকিয়ে আছে। এই বেরি, এই তুই এখনো কুচি ধরে দরজা খুলে দাঁড়িয়ে আছিস? আর এখানে ডক্টর নির্ঝর ছিল। কি বলিস? উনি তোকে এভাবে দেখেছে? ইয়া আমার আল্লাহ, ব্যাক্কেল মেয়ে, তুই দেখবি না? কি করব বল? কি আর করবি? রুহি দরজা বন্ধ করে ছায়াকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। ওদিকে নির্ঝর তার বক্তব্য শেষ করল। স্যার, আপনার বক্তব্য দেবার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি একটু রেস্ট নিন। আপনার জন্য কিছু ছোট্ট ব্যবস্থা করছি, ওগুলো প্লিজ গ্রহণ না করে যাবেন না। প্রিন্সিপাল স্যার নির্ঝরকে কথাগুলো বলে হাত মেলালো। নির্ঝর আর প্রিন্সিপালকে না করলো না। তার আরও একটা উদ্দেশ্য ছিল, অবশ্য ছায়ার খোঁজ করা। নির্ঝরের জন্য প্রস্তুত করা রুমটিতে নির্ঝর গেল। সে গিয়ে হঠাৎ একটা মেয়েকে দেখতে পেয়ে অবাক হলো। কে আপনি? আমি তমা। আমাকে দিয়ে কাজ? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। ধন্যবাদ। স্যার, একটা সেলফি তুলতে পারি? জি না, আমি কোনো প্রফেশনাল অ্যাক্টর না যে সেলফি নেবেন, সরি। নির্ঝরের না শুনেও তমা চুপচাপ সেখানে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আর কিছু বলবেন? জি, ফেসবুকে ফ্রেন্ড হতে পারি প্লিজ? নির্ঝর কিছু চিন্তা করে বলল। ওকে। তমা নির্ঝরের সাথে অ্যাড হলো। আর কিছু না বলে আপনি আসতে পারেন। নির্ঝরের কথায় তমা অপমান বোধ করল এবং সেখান থেকে চলে গেল। এসেই সোজা ছায়াকে না নিয়ে গাড়িতে করে নিজের বাসায় চলে এলো। এদিকে নির্ঝর কিছুটা শান্ত হয়ে সেখানে বসে রইল। কিছু সময় পর সব টিচাররা চলে আসে। নির্ঝর তাদের সাথে কথার প্রসঙ্গে ছায়ার খবর শুনে নেয়। তমাবু তো ফোনও ধরছে না। ছায়া, এবার কি করবি? তুই চলে যা রুহি, রাত হয়েছে। ধুর, এমন বললে হয়? আমি তোকে বাসায় নিয়ে যাই, চল। রুহির বাসা একদিকে, ছায়ার বাসা অন্যদিকে। ছায়ার বাসার দিকে রাতের সময় একা যাওয়াটা ঠিক নয়, কিন্তু রুহির বাসা পুরাই একটা নিরাপদ জায়গা, যার জন্য রুহি চাইছে ছায়াকে নিয়ে যেতে। আরে না, বাবাকে ফোন করি। ছায়া তার বাবাকে ফোন করে। হ্যালো বাবা। হ্যাঁ ছায়া, বল মা। বাবা, আমি না কলেজে ফেসে গেছি, নিয়ে যাবে আমার বাসায়? তোমার ছিল তো তোর সাথে। বাবা, আপু মনে হয় বাসায় চলে গেছে, আর ফোন তুলছে না। কি বলছিস? তোকে একা ফেলে তোমার চলে গেছে? বাবা, তুমি ভুল বোঝো না, আমি কি করব সেটা বলো। মা তুই একটু বসে থাক, আমি আসছি। আমি আসলে ডিউটিতে আছি। ছায়ার বাবা একজন এসআই। সে এখন ফোর্স নিয়ে একটা ডিউটিতে আছে। তাও মেয়ের ফোন পেয়ে
সে এখন তাকে জলদি সব শেষ করতে হবে। কিন্তু মাছ থেকে বেঁধেছে আরেক বিপত্তি। যে ঔষধের দোকানে রেড দিয়েছে সেখানকার মালিক পগালফার। এদিকে ছায়া রুহিকে পাঠিয়ে দিল, নিজে অপেক্ষা করছে বাবার। কিন্তু প্রায় 1 ঘন্টা হতে চলল, বাবার কোনো খোঁজ নেই। এবার বাবাও ফোন তুলছে না। বাবার ছায়ার এবার একা একা ভয় হতে লাগলো। ইয়া আল্লাহ, কি করব আমি? ছায়া ভয়ে জড়সড় হয়ে বসে আছে। নিঝর টিচারদের বিদায় জানিয়ে বেরোতে গেলে ছায়াকে দেখতে পায়। এত রাত করেছে মেয়েটা, বাসায় জানি কেন? নির্ঝর ভ্রু কুঁচকে ছায়ার দিকে এগিয়ে গেল। গিয়ে দেখে ছায়া কাঁদছে। নির্ঝর বিভ্রান্তিতে পড়ে গেল। কি হচ্ছে তোমার, কাঁদছো কেন? আপু চলে গেছে, ফোন ধরছে না, বাবাও আসছে না, আমি কি করে যাব বাসায়? ভয় হচ্ছে আমার। ছায়ার অর্ধেক কথা নির্ঝর বুঝতে না পারলেও এটুকু বুঝেছে ছায়া বাসায় যেতে পারছে না। নির্ঝর ছায়াকে টেনে ওর চোখের পানি মুছিয়ে দেয়। পাগল মেয়ে, কাঁদছো কেন? আমি তো আছি, চলো বাসায় দিয়ে আসবো। আমি কি আপনাকে চিনি নাকি? চেনা লাগবে না, চলো। নির্ঝর ছায়াকে নিয়ে ওর বাসায় আসলো আর ছায়ার মায়ের হাতে ছায়াকে তুলে দিল। আন্টি মেয়েটা কাঁদছিল, ভয়ে বাসায় আসতে পারছে না বলে, একটু খেয়াল রাখবেন। আল্লাহ, তুই না তোমার সাথে গেলি তোমার বাসায়? আমি তো ভাবছি তুই বাসায় এসে বোধহয় ঘুমিয়ে গেছিস। তোমার তো এটাই বললো। আসলে ছায়া বলতে চাইছিল না তোমার ভুলটা, কারণ মা ওকে বকবে। থাক, আর বলা লাগবে না, আয় ঘরে আয়। আপনিও আসুন, কিছু মুখে দিন। না আন্টি, এখন না, পরে কখনো, আজ আসে। নিঝর চলে এলো। ছায়া নিঝরে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিঝরের জন্য একরাশ ভালো লাগা কাজ করতে লাগলো ছায়ার মনে। সেদিন তোমার নির্ঝরকে দেখেছিল। নির্ঝরের ছায়াকে পৌঁছে দেওয়াটা তোমার বিন্দু মাত্র সহ্য হচ্ছিল না। তাও সহ্য করেছিল কারণ তার কাছে কোনো উপায় ছিল না। এভাবে কাটতে থাকে দিন। নির্ঝর ছায়াকে মাঝে মাঝে ফোন করে। নির্ঝর এর ক্লান্তি দূর হয় ছায়ার সাথে কথা বলে। ছায়াও কথা বলে। ছায়া ধীরে ধীরে নির্ঝরকে ভালোবেসে ফেলে। নির্ঝরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, কিন্তু কখনো ছায়াকে বলেনি। এই না বলাটাই সব থেকে বড় ভুল ছিল সেদিন। সেদিন ছিল শুক্রবার। তোমার নির্ঝরকে ফেসবুকে প্রপোজ করে, কিন্তু নির্ঝর তোমাকে ব্লক করে, যার জন্য তোমা আবিরকে টার্গেট করে। তমা, কি ভাবছো? আবিরের কথায় তোমার ধ্যান ফেরে। কিছু না, তুমি কখন আসলে? এই তো মাত্র। ও আচ্ছা। এদিকে তোমার প্রেশার লো কেন? কিসের এত চিন্তা? আর এত কম খাবার কেউ খায়? আমি কি জানি আমার প্রেশার লো কেন? নির্ঝর এবার রেগে যায়। তুমি এখনই দুধ খাবে? আরে ভাই, আর যা কিছু খেতে বল, খেয়ে নিব। এগুলো খাবো না আমি, প্লিজ। ছায়া, তুমি তো বাচ্চাদের মতো করো কেন? রেগে গিয়ে বলল নির্ঝর। প্লিজ। না কেন? প্লিজ নাই। আপনি মহাপাজি তো। কি আমি বাজি? হ্যাঁ। ছায়া, দেখুন। এখন দেখবো না, রাতে দেখবো না। এখন খেয়ে নাও, নাহলে রাতে কাজ এখনই সেরে নেব। নির্ঝরের কথার মানে বুঝতে পেরে ছায়ার চোখ রসগোল্লা হয়ে গেল। ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি ভীষণ খারাপ। কথাটা বলে ছায়া গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে নিল। বাহ, বউ লক্ষ্মী তাহলে। ছায়া ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল আর নির্ঝর সেখানে বসে হাসতে লাগলো। পাগল মেয়ে। ওয়াশরুমের দরজা ফাঁকা করে দেখতে চাইছি ঘরে কেউ আছে কিনা। মরণ শাড়ি আনতে ভুলে গেছি আমি। তার উপরের মরণ ভালো এক মানুষের সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমার মা। শাড়ি না পরলে নাকি হবেই না। এমন পিছিয়ে একটা মানুষ তার উপর শাড়ি চাপায় দিছে। আমি উকি ঝুঁকি মারছিলাম, সেই তখনই হঠাৎ নির্ঝর আমার মুখের সামনে জামা ধরলো। নাও, শাড়ি পরতে হবে না, কষ্ট করে জামাই পড়ো আর জলদি বাইরে এসো, পড়ালেখা করতে হবে। নির্ঝর গম্ভীর গলায় কথাটা বলল। আমি একটু মুখ বের করে তাকিয়ে জামাটা নিয়ে আবারও দরজাটা লাগিয়ে দিলাম। ভালো হোক মন্দ হোক, সে তো আমারই। ছায়া কথাটা বলে জামা পরে নিল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। নির্ঝর চুপচাপ বসে আছে। হলো তোমার? হুম। এসো পড়তে বসো। অনেকদিন হলে কিছু পড়ালেখা হয় না, কলেজ বন্ধ, এখন পড়ালেখা করতে হবে আমার কাছে। সামনে মেডিকেল পরীক্ষা দিতে হবে তোমার। আপনি পড়াবেন আমায়? বাবা, পড়ার জন্য এত এক্সাইটেড? না পড়ার জন্য কি কেউ এক্সাইটেড হয় নাকি? আপনি পড়াবেন তাই এক্সাইটেড। আচ্ছা তাই নাকি? এসো তাহলে বসো। নির্ঝর ছায়াকে পড়তে বসায়। ছায়া বেশ অনেকটা সময় স্টাডি করে।
যেহেতু তার পড়ালেখা করছে তাই তাদের রুমের দরজাটা খোলা। তমা নিজের রুম থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, কিন্তু তখনই সে দেখতে পায় নির্ঝর আর ছায়ার রুমের দরজা খোলা। তমা তাদের রুমের দরজার সামনে এসে লুকিয়ে দাঁড়ায়। ছায়া নিচু হয়ে লেখছিল একটা প্রশ্ন। নির্ঝর ছায়ার মাথা নিচু থাকায় দেখতে পেল বাইরে থাকা তমাকে। নির্ঝর কিছু না বলে ছায়াকে তুলে হঠাৎ তার ওপর অবু হয়ে শুয়ে তার ঠোঁট আঁকড়ে ধরল। হঠাৎ এমন কিছু হবে তা ছায়া কল্পনা করতে পারেনি। কি হলো তাই বুঝতে পারেনি কিছু সময়ের মধ্যে। তমা নির্ঝরের এমন কাজে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রাগে হাতের কাছে থাকা ফুলদানি ফেলে দেয়। বাইরে শব্দ হওয়ায় ছায়া হাত মুচড়ি করতে থাকে ছাড়ার জন্য, কিন্তু নির্ঝর আরও আঁকড়ে ধরে ছায়াকে। ছায়া প্রায় ফ্রিজড। তমা এগুলো দেখে রেগে মেগে চলে গেল। তমা যেতেই নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। ছায়া জলদি তড়িঘড়ি করে উঠে যায়। নির্ঝরের হাসি পাচ্ছে, কিন্তু তাও গম্ভীর গলায় বলল, সরি, লেখো, প্রশ্নটা লেখো। ছায়া চুপচাপ নির্ঝর থেকে একটু সরে পড়তে বসে। নির্ঝর তা বুঝতে পেরে হেসে দেয়। ছায়া চুপচাপ পড়া করে দেয়। বেশ অনেকটা সময় পড়ালেখা করে নির্ঝর ছায়াকে পড়া দিয়ে ছেড়ে দেয়। ছায়া উঠে বাইরে চলে আসে। বেশ অনেকটা সময় পড়ালেখা করতে একটু রেস্ট দরকার। ছায়া বাইরে এসে নিচে চলে আসে। নয়লা বেগম বসে আছেন সোফায়। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কি খবর ছায়া? এই তো মা ভালো। আপনি কই ছিলেন এই 2 দিন? আমি তোমার এক আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টির বাসায়? হ্যাঁ। কিন্তু আপনার যে কোনো বোন নেই শুনেছি। হ্যাঁ, নাই। ও আমার খুব কাছের এক বান্ধবী। ও আচ্ছা। কি রে ছায়া, বাইরে চলে এলি যে? কেন? না, ঘরে তো ভালোই কাজ করছিলি। আমি পড়ছিলাম আপু ওনার কাছে। কি, তুই পড়ালেখা করছিলি? তুই এমন বলছিস কেন? সত্যি আমি পড়ছিলাম। তুই? তমা, তুমি কি শুরু করেছো? মা, আমি কি শুরু করলাম? কি না শুরু করলে যাও, আবিরের কাছে যাও, ওর কিছু লাগবে কিনা শোনো। শাশুড়ি মায়ের ধমকে তমার রুমে চলে যায়। আর ছায়া ভ্যাবলার মতো তাকিয়ে রয়। কি হলো কিছুই বুঝতে পারছে না সে। এদিকে ওপরে পকেটে এক হাত গুজে নিজের সব দৃশ্য দেখছিল নির্ঝর। তমা চলে যাওয়াতে একটা বাঁকা হাসি দিয়ে ছায়াকে ডাক দেয়। ছায়া? অপর থেকে নির্ঝরের কণ্ঠ পেয়ে ছায়া অপরে তাকায়। জি? 2 কাপ কফি নিয়ে এসো। 2 কাপ কেন? প্রশ্ন করো কেন? যা বলি তাই করো, যাও। নির্ঝরের কথায় ছায়া গিয়ে কফি বানাতে বসে। গিয়ে 2 কাপ কফি বানিয়ে ওপরে আসে, কিন্তু রুমে নির্ঝর নাই। ব্যালকনিতে উকি দিয়ে দেখে নির্ঝর পকেটে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে। ছায়া গিয়ে পেছন থেকে নির্ঝরকে কফির কাপ দেয়। নির্ঝর ছায়ার থেকে কফিটা নিয়ে একটা চুমুক বসায়। অন্যটা তোমার। আচ্ছা। ছায়া নির্ঝরের পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাসে ছায়ার চুলগুলো উড়ে একটা দুটো নির্ঝরের মুখে লাগছে। নির্ঝরের তাতে ভীষণ ভালো লাগছে। ছায়াকে এভাবে পাশে পেতে চায়, এভাবে কাছে রাখতে চায়। না, চায় না হারাতে এত ভালোবাসা। শুধু নির্ঝরই না, পৃথিবীর কেউই চাইবে না এমন ভালোবাসাকে হারাতে। সত্যি ভীষণ ভালোবাসে নির্ঝর ছায়াকে। ছায়া? জি। ভালোবাসো আমায়? ভালোবাসি, বই শুধু না, অন্যদের থেকে একটু বেশি। ছায়ার মুখে এমন উত্তর শুনে নির্ঝর সত্যি কাদো চোখে ছায়ার দিকে তাকায়। পৃথিবীতে এই একমাত্র ছায়াই তার সঙ্গী। তুমি জানো ছায়া, তোমার মুখে উত্তরটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। সত্যি? প্রথম যখন ইন্টার্নের 1 বছর পর সব থেকে ভালো ডক্টর হিসেবে নাম পেয়েছিলাম, তখন এত খুশি লাগেনি। ছায়া নির্ঝরের দিকে তাকিয়েছে। এভাবে তাকিয়ে কি মেরে ফেলবে? কফির মগ রেখে ছায়াকে পাজা করে কথাটা বলল নির্ঝর। কি করছেন, নামান। না, এখনো চান্স নেই। কথাটা বলে এক চোখ মেরে রুমে চলে এলো নির্ঝর। ছায়া, 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 কি ভীষণ ভালোবাসি জানো তুমি। সেই কত বছর আগে থেকে তোমার দিকে আমার নজর। বিয়ে করবো আমি তোমায়, তা না বিয়ে হলো এই নির্ঝরের সাথে তোমার। কেন হলো ছায়া, কেন হলো? একের পর এক ড্রিঙ্ক করছে আর মাতাল কণ্ঠে কথাগুলো বলছে আদনান। গার্ডস? জি স্যার। কাল সকালে ছায়া আমার সাথে থাকবে। কিন্তু স্যার কি হবে? সেটা আমি জানি। আদনান ঢুলতে ঢুলতে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর তার গার্ডরা
যে যার কাজে।